Hello, everyone. Welcome to this new podcast session of ours, Afridi Insights podcast. A podcast, I really look forward to bring many industry professionals from different industries, from different domains, and to have a discussion, conversation, chit chat with them, where we really aim to bring out real and impactful information that might help many people. সো আজকে আমাদের পডকাস্টে প্রথম এপিসোড এবং আমাদের সাথে থাকছেন ব্যারিস্টার সায়েদ নাদিমুল আহসান ভাইয়া। সো লেট আস গেট স্টার্টেড। Thank you very much, Nadim Bhaiya, for your time and joining with us. আমি জানি যে আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, তারপরেও আপনার ব্যস্ততার ভিতরে যে আমাদেরকে সময় দিয়েছেন। We are very delighted to you for that. Thank you. You're welcome. So for our viewers, today we have Barrister Syed Nadimul Ahsan Bhaiya. He's from Chittagong and also based in Chittagong, operating from there. উনি গত ৬-৭ বছর লেছে ২০১৬ সাল থেকে বাংলাদেশ থেকে যে সকল অ্যাপ্লিকেন্টস অর ইন্ডিভিজুয়ালস দেশের বাইরে ইদার থ্রু স্টাডি পারমিট অর থ্রু আদার ইমিগ্রেশন প্রোগ্রামস এর থ্রুতে যেতে চায়, with his professional services he has been helping them through his company that is called Go Educate Consultancy. উনি এই কোম্পানিতে সিইও এর রোল প্লে করছেন। তো ভাইয়া, that was your introduction from my end. আপনি যদি একটু আমাদেরকে আপনার জায়গা থেকে বলতেন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আফ্রিদি ভাই ফর ইনভাইটিং মি। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম আর কি ল ফ্যামিলিতে, সবাই কম বেশি, সো ল লাইনে আলটিমেটলি আসতে হয়েছিল। পরে আমি ইন্টারেস্ট না থাকলে তো আর থাকতাম না, ইন্টারেস্ট আছে বলেই আমি এখনো শিখে আছি আর কি। তো ইউকেতে 2013 থেকে 2018 মোটামুটি আমি সেখানে ছিলাম, বাট ওখানে 16 থেকে স্টাডি অ্যাব্রড নিয়ে আসলে মোটামুটি আনঅফিসিয়ালি কাজ করে যাচ্ছিলাম। কোভিড এর আগে থেকেই বাংলাদেশে আসলে দেখলাম যে না, একটা মানে গুড ওয়েভ অফ পিপল যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছে, কি হচ্ছে ইনফরমেশনের একটা গ্যাপ, এই জিনিসটার জন্য সো আমি বললাম যে না, এখন একটা প্রপারলি এটা করা উচিত। বাট দেন কোভিড চলে আসলো, একটা বড় ধাক্কা সবকিছুতে। অনলাইন বেসড কিছুদিন হলো, এরপরে আমরা আমাদের কোম্পানিটা ফর্ম করলাম আর কি, কো এডুকেট কনসালটেন্সি। বেসিক্যালি ইউকে দিয়ে স্টার্ট করেছিলাম সিন্স আমি ওখানে পড়াশোনা করেছি। সো এন্ড দেন স্টার্টেড অলসো কানাডা, অস্ট্রেলিয়া এন্ড আদার্স, মালয়েশিয়া থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশগুলো নিয়ে আর কি। জি জি, আপনি তো ভাইয়া কারেন্টলি আপনার লিগ্যাল প্রফেশনও প্র্যাকটিস করছেন। জি জি ভাই, চিটাগাং ডিস্ট্রিক্ট এন্ড জাজ কোর্ট থেকে। জি 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 ভাই। আচ্ছা, so how do you see that one version of you is part of this immigration industry and the other part of you is part of this legal industry? সেই দুইটার ইন্টারেস্ট নিয়ে কাজ করা এবং দুইটাকে নিয়ে লাইফের ব্যালেন্স করা, how do you see that, or what kind of difficulties you face from time to time? প্রথমে হচ্ছে এই যে এই কোর্টের যে ট্রেডিশনাল রোল গুলো আছে, যে মানে আর্লি যে ফর্মস এন্ড অল, আগের দিন ক্লায়েন্টস দেরকে সব ঠিকঠাক করা, বিকজ আমাদের দেশে এখনো কিন্তু ওই সিস্টেমটা আসে নাই যে না মানে সবাই অটোমেটিক ইমেইলস দেখবে অর হাউ থিংস ওয়ার্ক আর কি। হ্যাঁ, সো ম্যানুয়ালি ফোন করে সবাইকে আনা, দেন ওই দিন সকালবেলা এইগুলো লিখা টিকা, এগুলো তো আছে ট্রেডিশনাল রোল। বাট এখান থেকে আমি যখন দেখলাম যে না, আমি ওইটার একটা পার্ট তো আছে, বাট আমার একটু প্যাশনের জায়গা হচ্ছে এই মানুষের লাইফের যে চেঞ্জেসটা আসতেছে, মানে বাইরে যাওয়া যে শুধু স্টুডেন্ট বা ওয়ার্কের জন্য সে চলে যাচ্ছে, ইটস নট লিমিটেড টু দ্যাট আর কি। হ্যাঁ, ফ্যামিলি কিন্তু তার মানে ফ্যামিলির ভাগ্যটা পরিবর্তন হচ্ছে। সো ওইটাকে ফোকাস করে যখন দেখলাম যে না, একটা মানুষ তাকে এই হেল্পটা দিতে পারলে বা আমার সার্ভিসের মাধ্যমে তার লাইফে বিগ চেঞ্জ আসতেছে ফ্যামিলিতে, তখন আমি মনে করি যে না, আসলে আমি প্রফেশনে এই দিকটা একটু বেশি ইনক্লাইন্ড হয়ে গেলাম। এন্ড এইটার থেকে আমার মানে হতে পারে আমার নাম্বার অফ সাকসেস দিয়ে আমি এটা জাজ না করে, যে ছোট ছোট এই
ফাইল বা যেগুলো নিচ্ছি, যেগুলো ঝামেলার কাজগুলো আছে ধরেন, ওখান থেকে আমরা মানে এই প্রফেশনাল দিক থেকে এই মানে স্যাটিসফ্যাকশনটা পাই আরকি। জি, জি। জি, আচ্ছা। তো ভাইয়া আপনার সাথে আমার পরিচয় ছিল ২০২৩ সালের এরকম একটা রাইট, রাইট, সময়। রাইট। আমিও ওই সময় একটা আম ইমিগ্রেশন ফার্মে জব করছিলাম ব্যারিস্টার নাবিল ভাইয়াদের আন্ডারে। রাইট। টাইমটা ইন্টারেস্টিং ছিল। জি, অ্যান্ড আমি 2024 এর এপ্রিলের পর থেকে আমি I switched my profession, I switched my industry অ্যান্ড তখন থেকে তো আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে আছি। এবং ইমিগ্রেশনের ওইভাবে আমি একটা আশপাশ দিয়েছিলাম না। রাইট। So if we get into the real immigration scenario and questions, বর্তমানে বাংলাদেশের পর্যায়কে আমরা যদি চিন্তা করি যে আমরা সিরিয়াল র‍্যাংকে যেরকম যা আছি, জি, বাংলাদেশ থেকে গ্লোবাল ইমিগ্রেশনের জি, সিনারিওটা আপনাদের প্র্যাকটিসের অনুযায়ী what জি, do you see, how do you see that? যে আমি যখন আপনার একলারাতে ছিলাম, ওই জি। সময় আমার মনে আছে যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে go through করেছিলাম যে হুম, বাংলাদেশের পাশের দেশ নট ইভেন ইন্ডিয়া, নেপাল ছোট এরকম। ইকোনমিক দেশ রিলেটিভলি। হুম, তাদের সাকসেস রেশিও was much higher, probably 72% হুম, অ্যাপ্রুভাল রেট ছিল। জি। সেইখানে বাংলাদেশের অ্যাকসেপ্টেন্স রেট ছিল মাচ লো। আপনার probably even lower than 30%. হ্যাঁ, সো হ্যাঁ। আই গেস এরকম বিভিন্ন আরো অনেক দেশ আছে যেগুলো জি, মেজর ডেস্টিনেশন হিসেবে কনসিডার করে। জি। বাংলাদেশ থেকে অনেক রিফিউজাল হয়। হুম, হুম। তো ওই সময় দেখা যায় ইমিগ্রেশন জিনিসটা অনেকটা স্লো ডাউন ছিল। বাট এখন ২০২৫ সালের এই অক্টোবর মাসে আপনাদের দৃষ্টি থেকে জি। এই গ্লোবাল ইমিগ্রেশন সিনারিওটা বাংলাদেশী হিসেবে জিনিসটা কেমন হয়ে আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে কানাডার একটা স্বর্ণযুগ আমরা পার করছি। সবাই জানি মানে লাইক এভরি 100 পিপল ইউ আস্ক মানে 90 পিপল দেখবেন কানাডা নিয়ে কথা হুম, হুম, বলতেছিল। হুম। তো একটা সময়। সো জি, ওই সময় মানুষ গেছে, দে চেঞ্জ দেয়ার লাইফ অলসো। মানে পরে জি। যেটা হলো গভর্নমেন্টের একটা কাটডাউন আসলো, হুম, ক্র্যাকডাউন এরকম হবে। শুধু বাংলাদেশ না, আই থিংক এই যে সাবকন্টিনেন্ট ওভারঅল একটা বিষয় আসলো। তো জি, তখন মানে আপনি যেটা বলতেছিলেন এই যে 30% সামথিং which was মানে খুবই আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং আরকি কাজ করে এবং চ্যালেঞ্জিং। তখন আমরা জি, জি। কানাডা মার্কেটটা নিয়ে স্টপ রাখতে আমাদেরও খুব খারাপ লাগতেছিল। কারণ সবাই কথাই বলতো আসলে কানাডা নিয়ে। ফার্স্ট এ কথা বলতো সবার আগে, হুম, হ্যাঁ? তো এখন জিনিসটা একটু বেটার হইছে। পুরোপুরি যে ইমপ্রুভ হয় মানে হইছে তা বলব না। এখনো আস্তে, আস্তে মাস্টার্স এর স্টুডেন্টরা স্টিল মানে কানাডাতে যাচ্ছে। বাট ওই যে হাইপ টা নাই। এখন হাইপ টা চলে গেছে একটু অস্ট্রেলিয়ামুখী। হুম, কিছুদিন আগেই আমরা গভর্নমেন্ট থেকে দেখলাম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দিল যে বাংলাদেশে তারা রিস্ক অ্যাসেসমেন্ট এর জন্য লেভেল 1 এ এই বাংলাদেশকে করছে। র‍্যাংক করছে আরকি উইথ আচ্ছা। শ্রীলঙ্কা। তারা হুম, এখন আছে। এটার ফলে যেটা হলো সেটা হচ্ছে আপনার এই যে ডকুমেন্টেশন যেগুলো আমরা জানি কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড লিগ্যাল ডকুমেন্টস অ্যান্ড ব্যাটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এগুলো প্রিপেয়ার করতে হয় লাইক 3 to 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড দেন ধরেন আপনার এই যে প্রপার্টি পেপারস অ্যান্ড এভরিথিং। সো এগুলোর যে স্ট্রিক্টনেস টা ছিল এখনো আছে নাই বলব না। বাট ওরা একটু মানে লিনিয়েন্ট করছে তাদেরকে। বাংলাদেশকে তারা দেখতেছে যে না দে আর গুড। ওরা পড়াশোনা করতেছে। ওরা বিভিন্ন জবে ঢুকবে পড়াশোনা করে। হুম, সো এই কারণে এখন অস্ট্রেলিয়ার এটা কতদিন থাকে আমি জানি না। মানে আমাদের তো আমরা এটা একটা হয়ে গেছে হতে পারে। মানে সব যে জায়গায় অপরচুনিটিটা পাই অপরচুনিটি টাকে মানে অনেকে মিসইউজ করে ফেলে আরকি, হ্যাঁ? তো যার হুম, ফলে দেখা যায় যে হোপফুলি আরকি আমি নেগেটিভ কিছু বলতে চাই না। হোপফুলি বছর ২ বছর বা আরো কিছুদিন হয়তো থাকতেও পারে এই জিনিসটা। সো হুম, অস্ট্রেলিয়াকে আমি এখনো র‍্যাংক 1 করব সেটেলমেন্ট স্টাডির জন্য। বাট ওই যে পড়াশোনার দিক থেকে আপনার ওই যে ইনিশিয়াল খরচটা তো সেক্ষেত্রে তো আপনার সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যাওয়া পর্যন্ত টিউশন ফিস মিলে আমাদের দেখা যাচ্ছে তাদের প্রায় 22 লাখ টু 25 লাখের একটা বাজেট রাখতে হচ্ছে আরকি, হ্যাঁ? কারণ যে জি, মাত্র তো সে জব করে সবকিছু পাওয়া এটা মানে আনরিয়ালিস্টিক।
সো এইভাবে আমরা ইয়াটা করি। আর ব্যাংকও দেখেন অস্ট্রেলিয়াতে আপনার সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট 40 লাখস এর মতো রাখতে হচ্ছে। 40 টু 60 না, সরি 40 বলে ফেলেছি। 40 হবে ইউকে এর জন্য। এটা প্রায় 50 টু 60 লাখস এর মতো অস্ট্রেলিয়ার জন্য। ভালো একটা ইউনিভার্সিটিতে যদি ইয়া হয়। আর এমনি নরমাল ইনস্টিটিউশন কিন্তু আরো কমের মধ্যেও হয়। বাট ওই যে ভিসা কিন্তু আপনার বড় ইউনিভার্সিটি গুলোর জন্যই আপনার ভিসা রেশিওটা ভালো আরকি। সো অস্ট্রেলিয়া নিয়ে আছে। আরো কয়েকটা দেশ আছে, যেমন ধরেন আপনার নিউজিল্যান্ড খুবই একটা মানে আন্ডাররেটেড একটা ডেস্টিনেশন। বাট আপনার যারা মাস্টার্স লেভেলে যাচ্ছে বা ইভেন আন্ডারগ্রেড লেভেলেও যাচ্ছে, টিউশন ফিসটা একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু অস্ট্রেলিয়া বা আদার কান্ট্রিজ। বাট পিআর রুটটা অনেক বেশি হচ্ছে ক্লিয়ার আরকি। হ্যাঁ? 2 to 3 ইয়ার্স এর পিআর রুট আসতেছে। সো আমার কাছে অস্ট্রেলিয়ার পর আমি নিউজিল্যান্ডকে দিব। অ্যান্ড ইউরোপের দিকে যদি আপনি আমাকে আস্ক করেন, তো সেক্ষেত্রে ডেনমার্ক ছিল। এখনো পর্যন্ত একটা ঘটনা হয়েছে, একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের অনেক স্টুডেন্টস দেরকে অফার দিয়েছে এবং তারা এখানে কিছু মানে এখানে তাদের অথরিটিও জড়িত ছিল, যার ফলে এটা শুধুমাত্র ওরা একটা দেশকেই মানে কালার করছে আরকি। সো এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইছি, না আপনারা যদি অফারই না দিতেন তাহলে তো এত স্টুডেন্ট যেত না। আর তারা এটা মিসইউজও করতো না। সো ডেনমার্কে আপনি স্টিল একটা অপরচুনিটি আছে, বাট ফ্যামিলি নিয়ে তারা আবার রেস্ট্রিকশন আনতেছে। তবে এখন যদি আমি মানে বলতে চাই, আপনি যদি একটা কমপ্লিট দেশ দেখান যেখানে আপনি নিজে যাবেন অ্যাজ আ স্টুডেন্ট এন্ড দেন ফ্যামিলি নিয়ে যাবেন, মানে এরকম প্যাকেজ একটু মানে ডিফিকাল্ট হয়ে যায় সব বুঝাতে আরকি। তো সে কারণে আমরা বলি আপনি যদি লাইক এখনই যদি যেতে হয়, লাইক ফার্স্টে আপনি নিজে যান ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, তারপর আস্তে আস্তে স্পাউস কে নিয়ে যান। বাট অস্ট্রেলিয়া আর এদিকে কানাডাতে যদি মাস্টার্স এর জন্য যান, বা ইউকে তে যদি রিসার্চ মাস্টার্স বা পিএইচডি এর জন্য যান, এইসব ক্ষেত্রে বা নিউজিল্যান্ডে মাস্টার্স এন্ড আপের জন্য যান, এইসব ক্ষেত্রে স্পাউস কে নিতে পারতেছেন আরকি। এই হচ্ছে পুরো বিষয়টা আরকি আপাতত। বুঝতে পেরেছি। তার মানে ইমিগ্রেশনটা একটু আগে হয়তো স্লো ছিল বিফোর রাইট, অস্ট্রেলিয়ার ওই নিউজ পাবলিকেশনটা। এর আগের দিকে একটু জিনিসটা স্লো ছিল। বাট জি, অস্ট্রেলিয়ার এই নিউজের পর থেকে জি, ইনফ্যাক্ট পার্সোনালি আমি নিজেও দেখেছি এভরি আদার পারসন নাও আই টক টু তারা জি, অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য ব্যস্ত। সবাই চলে যাচ্ছে। হুইচ জি ইজ ভাই। ফাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল যে এরকম সুযোগ থাকলে পারে সেটা কিনে নিতে চায়। তো জি ভাই। এখন আপনার কি মনে হয় যে যেমন কানাডার যখন এরকম একটা অনেক কি বলে যে ডিমান্ড ক্রিয়েট হয়েছিল, সবাই কানাডাতে যেতে চাচ্ছিল, গিয়েছিল। যাওয়ার পরে কানাডা অ্যাকসেপ্টও করেছে তাদেরকে এবং তারা ওইখানে তাদের লাইফও শুরু করলো। আমরা তখন থেকে শুনতাম যে দে sort of struggle getting their first job. রাইট, এমনও অনেককে আমরা জানতাম ওই সময় কথা হতো যে যারা পুরো ৬-৭ মাস পার করে ফেলেছে, স্টিল ওইভাবে কোনো জবে তারা ঢুকতে পারে নাই। সো যে পার্সোনাল ফান্ডস ছিল ডেফিনিটলি তারা ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করতো। তো তাদের যে পার্সোনাল ফান্ড ছিল সেগুলা দিয়েই তারা সামনে আগাতো, তাদের লিভিং কস্ট ক্যারি করতো। তো তারও পরে কিন্তু যে দেখা গেল যে কানাডার একটা সর্ট অফ ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিক ক্র্যাশ অর হাউজিং ক্রাইসিস, এটা তো একটা বড় বিষয় ছিল। এই জিনিসগুলাকেই তো মেইনলি ফোকাস করে এবং এগুলোর সলিউশনের একটা মাধ্যম হিসেবে দেখে তারা ইমিগ্রেশনের নাম্বারসটাকে একটু কমায়। রাইট, সো আল্টিমেটলি যারা ঢুকে পড়েছিল তারা কিন্তু লেটার লাইফে দেখা গেছে যে খুব বেশি যে একটা ভালো কিছু করতে পেরেছে তা না। There are people I know যে তারা অনেক, অনেক আগে লাইক ২০১০, ১১, ১২ র দিকে কানাডাতে মাইগ্রেট করে। ওই সময় রাইট, সিটিজেনশিপ পায়। হুম, এতগুলো বছর ধরে ১৫ বছর ধরে ব্যবসা করে। রাইট, বাট স্টিল ওইখানকার অবস্থার জন্য they had to look otherwise. তারা অন্য কোনো দেশেও আবার গিয়েছে। যেয়ে সেখানে কিছু সময় ধরে থেকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। সো such a thing sort of did not solve any problem to Canada, উল্টা আরো তাদের হুম, প্রবলেম বাড়ালো। সো এই হুম, যে অস্ট্রেলিয়া এত পরিমাণে মানুষ নিচ্ছে, রাইট, বাংলাদেশের পাশাপাশি আরো অন্যান্য দেশ থেকেও তো যাচ্ছে।
সো অবশ্যই জি। হোয়াট ডু ইউ থিঙ্ক যে এইটা অস্ট্রেলিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তাদের কতটা ফেভারে থাকবে এবং কতটা আবার তাদেরকে বিপদে ফেলতে পারে? জাস্ট অ্যাবসোলিউট আপনার পার্সোনাল ওপিনিয়ন যেটা আপনি রাইট। মনে যদি আমি এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করি, এভরি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ব্রিং আ লট অফ মানি টু দেয়ার ইকোনমি। এটা আপনি ডিনাই করার কোনো সুযোগ নেই। বিলিয়নস অফ ডলার্স আসতেছে। হুম, হুম, ঠিক আছে? সো একটা স্টুডেন্ট যখন যাবে সে টিউশন ফিস দিবে, সে থাকবে, তার আদার্স বিষয়গুলো আছে। সো হুম, ওরা এটা লাইক এন ইনফ্লাক্স এখন ওরা যদিও হচ্ছে মনে হচ্ছে ইনফ্লাক্স, তাদের ক্যাশ লাগতেছে। আমরা যদি এভাবে চিন্তা করি, হ্যাঁ? সো ওরা এটা ২ বছর আমরা ধরে রাখি ২ থেকে ৩ বছর পর্যন্ত যা করার করবে। বাট যারা ওই যে তাদের অ্যা যে ইকোনমিক যে মানুষগুলো লাগবে তাদের, হ্যাঁ? হুম, শর্টেজ অকুপেশন লিস্ট আছে। কানাডাতেও আছে, অস্ট্রেলিয়াতে আছে, আরো দেশে আছে। এরকম অস্ট্রেলিয়াতে যেই শর্টেজ অফ লিস্টের অকুপেশন গুলো আছে, আমরা যদি স্টুডেন্টরা ওইসব জায়গায় এবং ওইসব সাবজেক্ট ওয়াইজ নিজেদেরকে অ্যালাইন করে জবগুলো নিতে না পারে, তাহলে হুম, ওই বললাম ওই যে আপনার কানাডার অবস্থা আবার হুম, হবে। তো সবাই একই দিকে দৌড়ালে একই হবে। এভরি ফাইল ইজ ইউনিক যদি আপনি চিন্তা করে দেখেন। আমি হুম, আসছি, আফ্রিদি ভাই আসছেন, আরেকজন নাবিল স্যার আসছে বা whoever আসছে। তার হুম, স্টোরি ডিফারেন্ট। আমরা করি কি স্টেটমেন্ট অফ পারপাস একটা জিনিস আছে যে আপনারা সবাই জানি। হুম, হুম, ওইখানে গদ বাঁধা কপি পেস্ট লিখা দিই যে ভাই এরকম হইছে, ছোটবেলায় আমি ঘুম থেকে উঠে এমন করছি, এমন করছি। ভাই এটা সবাই লিখে। অ্যাডমিশন অফিসার তাহলে কি দেখতেছে যে এখানে এই জিনিস। সরি আমি ওইটা একটু ওইদিকে চলে যাচ্ছি। আমি পার্সপেক্টিভটা মধ্যে থাকি। তো হ্যাঁ, এখন মূল কথাটা হচ্ছে ভাই জিসটা এটাই। আমি যদি তাদের দিকে দেখি, হ্যাঁ, তারা নিচ্ছে। কিন্তু আমরা টিকবো কেন? আমাদেরটা আমরা যদি টিকবো আমরা তার দেশে যেয়ে তার ইউনিভার্সিটিতে নিজের টাকা খরচ করে পড়ে বা সাম পার্সিয়াল স্কলারশিপ পেলাম লেটস সে তার ইকোনমিক বেনিফিটটা আমার দেখতে হবে। না দেখলে মানে হি ইজ নট গোইং টু গিভ মি পিআর অর সিটিজেনশিপ হোয়াটএভার। সো এটা টু ওয়ে জিনিস আরকি আমার জন্য মনে হয়। তার লাভ কি করতেছি, সে আমার লাভ কি করতেছে। এটা আমার মনে হয়। ঠিক আছে? আচ্ছা। এই যে বিদেশে পড়তে যাওয়া, এইটা তো লেটস সে 90% অফ অ্যাপ্লিকেন্টস বা মানুষের একটা অবজেক্টিভ থাকে যে ওইখানে যাওয়ার পরে এটা জাস্ট আমার একটা গেটওয়ে, স্টাডি পারমিট। এটা আমার একটা গেটওয়ে। বিকজ আমার বয়সটা ৩২ এর ভেতরে আছে। আমার স্টাডি গ্যাপ নেই। আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। সো আমি এটাকে একটা গেটওয়ে হিসেবে দেখছি যে আমি আমার আরেকটা কি বলে যে ফরেন ডিগ্রি পাওয়ার মাধ্যমে I জি। can proceed for settlement কোনো একটা পার্টিকুলার দেশে। সেটা ডেফিনিটলি একেকটা দেশের একেকটা প্রসিজার থাকে। বাকি 10% দেখা যায় তারা জাস্ট ডিগ্রিটা দরকার। হ্যাঁ, লেটস সে হ্যাঁ। অনেক, অনেক মেডিকেল স্টুডেন্টস আছে। জি। তারা বাংলাদেশ থেকে কয়েকটা ডিগ্রি নেয়। দেন কিছু স্পেশালাইজড ডিগ্রি ইউকে থেকে বা ইউএসএ থেকে, কানাডা থেকে নেয়। দেন আবার দেশে ফেরত আসে। সো যারা সেটেলড হতে চায়, এদের পিছনের যেহেতু আপনি রিলেটিভলি আমার থেকে অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করেছেন। আমরা তো জি। খুব সিলেক্টিভ প্রোফাইল নিয়ে কাজ করতাম। হ্যাঁ, বাট হ্যাঁ। সেইখানে আপনি চিটাগাং মার্কেট ওইখানে আরো অনেক ভলিউম পাওয়া যেত। জি। তো এই যে মানুষগুলা তাদের ইমোশনাল মোটিভেশনস অ্যান্ড ইকোনমিক্যাল মোটিভেশনস হুম, হুম। বুঝতে পারছি। এটা আপনার কাছে কি মনে হইতো? কেমন লাগতো? যে কি কাজ করে তাদের পিছনে এটা? কেন কাজ করে? কিভাবে কাজ করে? একটা হচ্ছে ভাই বাংলাদেশে এখন মানে এইচএসসির পরে, হ্যাঁ? তো গত বছর যদি আমি ডেটাটা দেখি ২৪ সালে 60,000 প্লাস স্টুডেন্টস বাইরে গেছে। হুম, হুম। এবছর এখনো তো পুরোটা শেষ হয় নাই ইনটেক। আমরা ধরে নিচ্ছি এটা 80,000 টু 1 লাখ ও হইতে পারে। এটা এইচএসসির পর। এইচএসসির পরে বা ধরেন ওভারঅল মাস্টার্স বা অন্য গুলোকে আমি বেশি ধরতেছি না, বেশি ধরতেছি এখান থেকেই। কারণ এইচএসসির পরে ভলিউমটা অনেক বেশি থাকে আরকি। হুম, তো আমরা যদি এখন এভাবে দেখি যে ফার্স্ট অফ অল একটা ছেলের জীবনে যে ধরেন এই যে নরমাল একটা ফ্যামিলি থেকে আসছে, হ্যাঁ? বাবা ধরেন জব করে হোয়াটএভার, হ্যাঁ? তার উপর কিন্তু কিছু দায়িত্ব চলে আসে। যে হ্যাঁ, সে ফ্যামিলির জন্য করবে, নিজের জন্য করবে। ঠিক আছে? জি। আমাদের দেশের যে গিভেন স্ট্রাকচার এখন পুরো জিনিসটা, এই জিনিসটা এই অ্যাচিভ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আরকি। হুম, বাংলাদেশের থেকে ইম্পসিবল বলব না, খুব কম পার্সেন্টেজ মানুষই পারে আরকি।
জি। 10-15%। তো বাকিরা কি করতেছে? বাকিরা ওই rat race এ আটকে যাচ্ছে। সত্যি কথা বলতে। সো এখন বাইরের জন্য বলবো ওয়েল ইকোনমিক মোটিভেশন টা তো অবশ্যই আছে যে আমি যেয়ে আমি উঠবো, আমার ফ্যামিলিকে টানবো। এই জিনিসটা আছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে সে কষ্ট করে জমি-টমি বেচে বাইরে গেল। হ্যাঁ, তার ফ্যামিলি থেকে কিন্তু ওখানে যেয়ে একটু কষ্ট হচ্ছে ঠিকই। কিন্তু সে তার ওই যে ফ্যামিলির জন্য তার স্যাক্রিফাইস টা আরকি। তো এটা একটা ভালো মোটিভেশন হতে পারে। আর এই দিক থেকে মানুষ বলতেছে যে আমাদেরকে অনেকে কমপ্লেইন করে আমরা নাকি সবাইকে মানে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, বাংলাদেশ মেধা শূন্য হয়ে যাইতেছে। হ্যাঁ, এই জিনিসটা অনেক কমপ্লেইন আসে। সো আমি বলতেছি যে মেধা শূন্য বিষয়টা, হ্যাঁ? এই যে তারা যাচ্ছে, তারা যে বাংলাদেশের জন্য যদি তারা ইকোনমিতে ক্যাশটা পাঠায়, একটা রেমিটেন্স একটা আ ঢুকতেছে বাংলাদেশে। তারপরে কখনো তারা যদি তাদের ক্যারিয়ারে ভালো করতে পারে এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাদেরকে ওরকম একটা করে দেয় কনসালটেন্ট ফার্ম হিসাবে বা এভাবে ডাকে, তারা কিন্তু না আসার তো কোনো দেখি না। যেমন এবারে বিডার চেয়ারম্যান আসলো, ওয়েল কোয়ালিফাইড মানুষ। লুৎফি সিদ্দিকী সাহেব আসলো, ওয়েল কোয়ালিফাইড মানুষ। তো এরা তো বাইরেই পড়াশোনা করছে। সো এরকম মানুষগুলোকে আমাদের লাগবে। যারা বাংলাদেশি ডায়াসপোরা এক্সপেট কমিউনিটি ওখানে আছে, যাদের ওই এক্সপোজার টা হইছে বাইরের মার্কেটটা নিয়ে, বাইরের পিপল দেরকে নিয়ে। তো আমরা যদি নিজেদেরকে এত লিমিটেড করে ফেলি এখন গ্লোবাল ওয়ার্লড এর মধ্যে, তাইলে আর আমাদের তো মানুষ অনেক ভাই সত্যি কথা। আমরা যদি ৫ লাখ মানুষও ১ বছরে চলে যায় আমার মনে হয় না খুব একটা কিছু হবে। এরকম আরকি। তো এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক এর মতো একটা বিষয়। আর যখন সে চলে যায় সে কিন্তু বাংলাদেশ থেকে পুরোপুরি কাট অফ হয়ে যাচ্ছে না তো কেউ। অলওয়েজ ইন তারা কিন্তু বাংলাদেশের জন্য কিছু করছে। মানে আমরা যে আপনি ছিলেন বাইরে, আমি ছিলাম। আমরা কিন্তু দেখছেন অলওয়েজ বাংলাদেশের জন্য চিন্তা করতাম যখন যাইতাম। আরে কি হয়ে যাইতেছে বাংলাদেশে এই সেই অনেক কিছু। সো এই জিনিসটা কিন্তু কাজ করে। সো এটা আরকি ভাই মানে ইমোশনালি হ্যাঁ, পার্ট অফ দ্যা ফ্যামিলি হয়তো সে একা অনেক বছর থাকবে। ইমোশনাল একটা বিষয় আছে। বাট মোটিভেশন কিন্তু অনেক আছে এখানে। পজিটিভ মোটিভেশন আরকি। আচ্ছা, আপনার আপনার এই কথাটার সূত্র ধরেই জি, আমি এই জিনিসটা যদিও এখানে মেনশন করতে চাইনি, বাট এই যে বিষয়টা বললেন যে ব্রেইন ড্রেইন সিনারিও, রাইট। ইট ইজ ভেরি ট্রু। জি, আমরা একটা সময় পড়তাম, আমরা বুঝতাম আচ্ছা ঠিক আছে, ইট হ্যাপেন্স। দিন শেষে তো আমরা তো এরকম চিন্তা আছে, হু কেয়ারস, হ্যাঁ। বাট হু, হু, এখনকার সময় যেটা দেখা যায় যে আমার এই যতগুলো ব্যাচমেট ছিল, রাইট। I can literally tell you 90% of them দেশের বাইরে চলে গেছে। চলে গেল। রাইট। জাস্ট নট উইদিন দ্য কান্ট্রি। অ্যান্ড এইখানে তাদের আসলে এখানে ফ্যামিলি রেখে ফ্যামিলিকে কয়েকটা রেমিটেন্স পাঠানো ছাড়া জি, অ্যাকচুয়ালি কিন্তু এখানে তাদের আর কিছুই নাই। আচ্ছা, বিসাইডস দ্যাট আমি আপনাকে আরো স্পেসিফাই করে বলতে পারি যে কিছু আমার ফ্রেন্ড আছে, এরকম তো সবসময় থাকবে, সবারই থাকবে। জি, তারা এই ধরনেরই একটা আইডিওলজি পজেস করে যে ওইখানে আমার করার মতো কিছুই নাই। আমি ওকে। ওইখানে যা করব সময় নষ্ট হবে। মানে বাংলাদেশে। ওইখান থেকে তারা বলে যে বাংলাদেশে আমার করার মতো কিছুই নেই। আচ্ছা, আমি ওইখানে একটা সেকেন্ড নিঃশ্বাস নিলে পরেও সেটা আমার জন্য সময় নষ্ট। এইখানে আমি বসে আমি যেটা করছি, আমি একদম তার প্রফেশন স্পেসিফাই করেই বলি, হি ইজ a চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইউকে তে থাকে। সো ওর কথা হচ্ছে বাংলাদেশে আমার বসে ওইখানে কিছুই করার নাই। আমি এখানে নিঃশ্বাস নিলেও আমার টাকা নষ্ট। তার থেকে আমি এইখানে বসে আমি যদি ঘুমাইও, তাও আমার পকেটে টাকা আসবে। সো বাংলাদেশে যাওয়ার আমি কোনো কিছু চিন্তাও করি না। ওইটা আমার কোনো ইনটেনশন এও নেই। আচ্ছা, আচ্ছা। এইবার আপনি দেখেন যে ১ বছরে ৫ লাখ গেল, মানলেন আপনি। বাট এটা জি, তো এভরি ইয়ার যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আপনি হ্যাঁ, যদি চিন্তা করেন যে এইবারের যে এইচএসসি ব্যাচটা বের হলো, তারা কোন ব্যাচ ছিল? ২৬ না জি, ২৫-২৬ ব্যাচ। ২৫-২৬ রাইট। হ্যাঁ, ২৫-২৬ ব্যাচ। এই ২৫-২৬ ব্যাচের ডেফিনিটলি একটা পার্টিকুলার গ্রুপ থাকবে, দোজ হু ক্যান্ট। কারণ এটা মানতেই হবে যে অ্যাব্রড স্টাডিজ ইটস এক্সপেনসিভ। নট এভরিবডিজ কাপ অফ টি। রাইট। অনেক স্টুডেন্ট স্টিল অনেক কিছু বিক্রি-টিক্রি করে টাকা পয়সা জোগাড়-জান্তি করেও সে চলে যাবে। ঠিক আছে। তারা হচ্ছে লাস্ট লেয়ার। এর পরের যে লেয়ার গুলা আছে, তারা জি, হয়তো তাদের বিভিন্ন ডিফিকাল্টিজ হোক বা তারা চায় না হোক,
বা তাদের কোনো ফ্যামিলি লিমিটেশনস আছে, এই জিনিসগুলোর কারণে তারা যায় না। রাইট। সো এইবার আপনি দেখেন না যে গুড চাঙ্ক আপনার কিন্তু চলে যাচ্ছে, আর যে অংশটা থাকছে জি। আই ডোন্ট নো যে এদের ভিতরে কতটুকু মানুষজন থাকতেছে যারা অ্যাকচুয়ালি মেধাবী এবং কিছু করার capability রাখে, বিকজ উই হ্যাভ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ক্যাটাগরি অফ আওয়ার এডুকেশন সিস্টেম। আমাদের রাইট। পাবলিক ইউনিভার্সিটি আছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, দেন ওই যে ৭ কলেজ যেটাকে বলে সেটা আছে, দেন উই হ্যাভ ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আপনি যদি দেখেন যে কলেজের উপরের লেয়ার পর্যন্ত এরা জি। ওয়ান ওয়ে অর আদার ব্যাচেলার্স করেই চলে গেল। দেন আপনার কাছে যেই চাঙ্ক আছে, ইউ নো ইট, আই নো ইট, এডুকেশন সিস্টেমের কি অবস্থা এবং এখানে কিভাবে কি চলে। ঠিক। এদের কাছ থেকে আপনি হয়তো 10% আশা করতে পারেন যে হ্যাঁ তারা পাবলিক সার্ভিসে যাবেন, দে উইল ডু রিয়েলি গুড। বাকি যে 90% তারা তো ওইভাবে খুব বেশি একটা কন্ট্রিবিউশন রাখবে না। সো জি। ডোন্ট ইউ থিংক আল্টিমেটলি এটা ব্রেইন ড্রেইনই হচ্ছে এবং বেশ ভয়াবহ আকারেই হচ্ছে, এন্ড উই শুড বি কনসার্নড অ্যাবাউট ইট, অর জি। আমার মতো নোবডি কেয়ারস, যার যেটা করুক সে করুক। না, না ভাই। ভালো প্রশ্ন ভাই। এটা আসলে হচ্ছে এই যে ধরেন এখন এখনই মানে আমাদের ২৪ এর পরের থেকে ধরেন এখন পর্যন্ত একটা ফেজে গেছে বাংলাদেশ। তো যখন আমরা দেখছি যে ওই যে ব্যাচটা ছিল তারা মানে পড়ালেখা কি বলবো তাদের মানে সবই তো উল্টাপাল্টা হয়ে গেল তাদের সময়ে। তো তাদের ওই ধাক্কাটার পরে দেখা যাচ্ছে রেজাল্ট কি একই সবকিছু করে আমরা মিছিল যাবো, হোয়াটএভার করবো এরকম একটা চলে আসছে। ইউনিভার্সিটি স্টুডেন্টস মেক সেন্স কারণ তারা কোটা হোয়াটএভার তাদের ইমিডিয়েট জিনিস ওটা। হুম, কিন্তু এইচএসসি স্টুডেন্টস বা স্কুলের স্টুডেন্টসরা যখন এগুলোতে গেছে, তখন তারা কিন্তু ওই নেতা হবো বা হোয়াটএভার এই টাইপের একটা ক্যাটেগরিতে মানে কিছু মানুষ চলে গেছে। তো ইফ ইউ আর নট ডুইং সামথিং ফ্রুটফুল, হ্যাঁ? যেটা দিয়ে হতে পারে আপনার ফ্যামিলির বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আর তো কিছু করতে পারছ নাই। ঠিক আছে তুমি পলিটিক্সই করো বা হোয়াটএভার।" মানে মানে ওর উপর হাল ছেড়ে দিছে। ও কি করবে হুম, তখন? ও দেখা যাচ্ছে এই যে এই সময়ের মধ্যে ঝড় হয়ে যাইতেছে আরকি। সো আমি মনে করি ভাই এখান থেকে এই টাইপের হওয়ার থেকে আপনার যারা চলে যাইতেছে, হ্যাঁ? তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। তাদেরকে ধরেন আমরা যে পাঠাচ্ছি বাইরে, হ্যাঁ? তারা কিন্তু অনেক কষ্ট করে নিজের থেকেই কিন্তু এই মানে নিজের এফোর্ট দিয়ে বা কনসালটেন্টস বা ওয়াইফদের হেল্প নিয়ে হোক বা যেভাবে হোক তারা কিছু চাইতেছে। কিন্তু আমরা ইনস্টিটিউশনালাইজড ভাবে কিন্তু হেল্প গুলো পাই না। যেমন আমরা ব্যাংকে যাই, আমাদের পাশের দেশে দেখেন কি সিম্পল লোন টার্মস গুলা দেখেন। তারা বাইরে যাবে 10, 15 ইয়ার্স, 20 ইয়ার্স এর লোন ইজিলি পাই যাবে। আমাদের এখানে লোন নিতে যান, কত কাহিনী করে। আর যেগুলো আছে সিস্টেম এগুলো হচ্ছে লাইক ফেক বিষয়গুলো তো আছেই। এগুলো নিয়ে কথা বললে আমাকে অন্য এজেন্সি বলবে যে, "ভাই আপনি কই? আপনার সাথে কথা আছে।" ঠিক আছে না? তো এখন ভাই বেশি কথাও বলা যায় না। একটা অবস্থা হয়ে গেছে। হুম, বুঝছেন? তো এখন এইটার জন্য তো আসলে লং টার্ম প্ল্যানিং দরকার আরকি। সো আমাদের পক্ষ থেকে আমি যেটা বলতে পারি, ফার্স্ট অফ অল যেমন এইচএসসি ব্যাচ 2025 যারা আছে তাদের জন্য আমার একটা মেসেজ আরকি। এটা হচ্ছে মানে ফার্স্ট এ বাংলাদেশের পরীক্ষা-টরীক্ষা এগুলো আসলে দেওয়া উচিত। হ্যাঁ? মানে একটা অ্যাটেম্প্ট তো নেওয়া উচিত। হ্যাঁ? হোয়াই নট? বাংলাদেশে আছি আমরা। হ্যাঁ? সো যদি দেখা যায় না এখানে হয় নাই কারণ একটা সিটের পিছনে কি অবস্থা? মানে এটা তো মানে আনরিয়ালিস্টিক। হ্যাঁ? তো এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার যদি এই ক্যাটেগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, টাকা থাকে ফাইন। ইফ নট ডোন্ট ওয়েস্ট ইউর মানি হিয়ার আরকি। হুম, সোজা কথা যেটা। মানে এই ক্যাটেগরির তো হাতে কয়টা? ৮-১০ টা? ১০ টার বেশি আমার মনে হয় না আছে এই ক্যাটেগরি ইউনিভার্সিটি। আচ্ছা সো এর পরের গুলোতে আসলে পড়া না পড়া আমার কাছে মনে হয় কি অলমোস্ট লাইক সেম অবস্থা। সত্যি কথা যেটা। সো এটা আপনি আরো ভালো জানবেন। এখানে হুম, দেখতেছেন আশেপাশে কি অবস্থা। তো সেটা করার থেকে আপনি একটু কষ্ট করে ধরেন আমি যদি টপ A1 কান্ট্রি গুলোতে যেতে নাও পারি, আমি ওই যে ট্রান্সফার কান্ট্রি গুলো ইউস করতে পারি। লাইক মালয়েশিয়াকে অনেকে ইউস করে। হ্যাঁ? ওখানে ১ বছর বা ২ বছর পরে চলে যাচ্ছে। বিল্ড আপ করে প্রোফাইল। হ্যাঁ? আবার দুবাইকে অনেকে ইউস করছে। দুবাইটা নিয়ে মাঝখানে অনেক ছিল। এখন তো আবার দেখা যাচ্ছে একটু স্লো হয়ে গেছে। সো এটা আরকি ভাই পুরোপুরি বিষয়টা। মানে তারা বসে না থাকুক। হ্যাঁ? আইদার কিছু না কিছু করুক। বসে থাকলেই এই শয়তানি বুদ্ধি ঢুকে যাবে মাথায়। পড়াশোনা বা কাজকর্ম বাদ দিয়ে মিটিং এই সময় সব চলে যাবে। আসলে ইট ওয়ার্কস ফর সাম টাইম আরকি। হ্যাঁ? বাট ১ বছর ধরে ভাই মিটিং এগুলো আসলে
ওয়েস্ট অফ ট্যালেন্ট, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয়। সেটা অবশ্যই, এবং আমি আরো মনে করি যে আমাদের সময়েও আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনস বাংলাদেশে জি অনেক বেশি পরিমাণে হাজারে হাজারে যে ছিল, নট জি প্রাইভেট ইউনিভার্সিটির কথাও যদি চিন্তা করেন, হাজারে হাজারে ছিল, নট রিয়েলি। বাট বর্তমানে এমন এমন কিছু ইউনিভার্সিটিরও আমি নাম শুনি, প্রাইভেট ইউনিভার্সিটি, এটা কোথায় জানিও না, কারা খুলছে, কারা চালাচ্ছে, কি সাবজেক্ট পড়ায়। ইটস অল আ কিউরিয়াসিটি বাবল ফর মি। তো এই যে এইসব জায়গাগুলাতে পড়ালেখা করতে যে একেবারে খরচ কম, টাকাই লাগে না তা কিন্তু না। এট লিস্ট হলেও আপনার ৩-৪ লাখ টাকা লাগবেই। লাগবে। সেই জায়গাগুলা থেকে আমি চিন্তা করি যে সে যদি কোনোভাবে লোনই নিক, কোনোভাবে যেকোনো কিছু করে লোনই নিক বা কোনোভাবে টাকা ম্যানেজ করুক। করে যদি সে কোনো একটা এশিয়ান কান্ট্রি থেকেও একটা ডিগ্রি নিয়ে আসে। আমি জানি না এক্সাক্টলি এখন চায়নার কস্টিং কেমন কি হয়। বাট জি, আই জি। বিলিভ যে ইটস মাচ অ্যাফোর্ডেবল। ও হুম, যদি চাইনিজ ইউনিভার্সিটি থেকেও ডিগ্রি নিয়ে আসে, তাও দেখা যাবে যে সেইটার র‍্যাংকিং বাংলাদেশের অনেক বহুত ভালো, ভালো ইউনিভার্সিটির থেকেও বেশি থাকবে। সো এট দি এন্ড অফ দ্য ডে ইট অল ম্যাটার্স যে আমি আমার নিজের ব্যক্তি লাইফে কি ভ্যালু এড করলাম আমার অ্যাকশনস এর থ্রুতে। সো আসলে আমরা যে জিনিস নিয়ে কথা বলতেছি, ইফ উই স্টার্ট স্পিকিং, আমরা যদি সত্যি নিয়ে কথা বলা শুরু করি, বহুত মানুষ আপনাকে আমাকে খুঁজবে। আসলে হ্যাঁ, আমরা সেই দিকে না যাই। তো জি, এই মুহূর্তে ভাইয়া ৫ টা জি, মেজর স্টাডি ডেস্টিনেশনস জি। এবং কি, কি প্রোগ্রাম গুলাকে আপনি বলবেন যে এই ৫ টা দেশ এবং এই ৫ টা দেশের জন্য, যেকোনো দেশের জন্য এই ডোমেইনের প্রোগ্রাম গুলা, জি, লেটস সে মাস্টার্স লেভেলের কথাই আমরা বলি, যে জি, সেটা ইঞ্জিনিয়ারিং এর কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, আর ব্যাচেলার্সেই থাকে বিকজ ওইটাতেই তো ফাউন্ডেশনটা লে আউট হয়। সো ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কেমন ধরনের সাবজেক্ট পিক আপ করা উচিত, কেমন টাইপের তাদের কোর্স প্রোগ্রামটা হলে পারে ভালো হয়। জি, ৫টা মেজর স্টাডি ডেস্টিনেশনস ফ্রম ইউর পার্সপেক্টিভ। জি ভাই। আমার তো ওই ফার্স্টে আমি অস্ট্রেলিয়াকে রাখতেছি আপাতত। যেহেতু ভিসার দিক থেকে বাংলাদেশ উপরের দিকে আছে। জি। তারপরে আমি ইউকে কেও রাখবো। ইউকে হুম, তে তারপরে নিউজিল্যান্ডকে রাখবো। হুম, তারপর হাঙ্গেরিকে রাখবো। তারপরে চায়না, মালয়েশিয়াকে পাশাপাশি রাখবো আরকি। কারণ অ্যাফোর্ডেবিলিটি যদি দেখি। সো জি, আরো কিছু আনতে পারতাম, বাট আমার মতে এগুলোতে আপাতত আপনার ভিসা, পিআর এবং যে লাইনে যেতে চাচ্ছে তার জন্য ওই সুবিধাগুলো আছে আরকি। সো হুম, আমি তাহলে কি দেশ ওয়াইজ শুরু করি তাহলে? একটা, একটা হ্যাঁ, দেশ দিয়ে। হুম, ইউকে তে অবভিয়াসলি আপনি পড়ছেন, আমি পড়ছি। ইউকে তে আপনার বিজনেস অ্যাকাউন্টিং এগুলোর জন্য ভালো আছে। অ্যান্ড এইগুলোতে যারা ধরেন ফাউন্ডেশন করতে চায় বা তাদের করতে চায়, তাদের জন্য বিজনেস, অ্যান্ড অ্যাকাউন্টিং এর পাশাপাশি কম্পিউটার সায়েন্স ও দেখা যাচ্ছিল। বাট এআই এখন আবার কিছু আছে। হুম, এআই সাবজেক্ট নিয়েও পড়তেছে। সো এগুলো দেখতে পারেন। মেডিসিনটা একটু এক্সপেনসিভ ব্যাচেলার্স লেভেলে। যেকোনো দেশেই বলেন। বাট মাস্টার্স এ অনেকে যায়, বাট মেডিসিনটা পড়তে পারলে তো ভালোই। হুম, এটা হচ্ছে ইউকে এর গেল। তারপরে আমি যদি অস্ট্রেলিয়াতে বলি, অস্ট্রেলিয়াতে আইটি আসতেছে। দেন আসতেছে আপনার আ কনস্ট্রাকশন রিলেটেড যেই ইঞ্জিনিয়ারিং গুলো আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলেন, এই জিনিসগুলো কিন্তু ডিমান্ড আসতেছে। তাদের কনস্ট্রাকশন লেবার ওয়ার্কার্স বলেন বা কনস্ট্রাকশন রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং পোস্ট গুলো বলেন, এরকম মানুষ কিন্তু তারা নিচ্ছে। অ্যাকাউন্টিং এ স্টিল আছে। বাট এটা মানে অনেক ঝুঁকে গেছে। এটা বলতে পারতেছেন না যে আর কতদিন থাকবে আরকি। বাট স্টিল অন দ্যা লিস্ট। ওই শর্টেজ লিস্টে আছে। তারপরে আপনার অস্ট্রেলিয়ার মধ্যে আ আইটি অ্যান্ড এআই এগুলোও আপনি পাবেন হুম, আরকি। আর যদি চায়না অ্যান্ড মালয়েশিয়াতে বলেন, চায়না অ্যান্ড মালয়েশিয়াতে হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে মেডিসিন সেখানে দেখতে পারেন। বাট চায়নাতে একটা বিষয় আছে। বাংলাদেশের যে এই যে ডক্টরদের যে অ্যাসোসিয়েশনটা আছে, ওই বিএমডিসি, হ্যাঁ? ওইটার রেজিস্টার্ড ইউনিভার্সিটি কিন্তু সবগুলো চায়নাতে না। only 12 to 15 আছে যে ইউনিভার্সিটি গুলো রেজিস্টার্ড। এটা অলওয়েজ চেক করে নিতে হবে। নাহলে আমি শুধু চাইনিজ ডিগ্রিটা নিয়ে কোন কাজে আসবে না আরকি বাংলাদেশে। সো এটা আচ্ছা। একটা বিষয়।
আর মালয়েশিয়াতে মাহাসা ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটা মেডিসিনের জন্য আছে। তারা বিজনেসের জন্য মালয়েশিয়াতে আজকাল যাচ্ছে দেখা যাচ্ছে। অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স কোয়াইট পপুলার হচ্ছে রিসেন্টলি মালয়েশিয়াতে। বাংলাদেশ থেকে ধরেন লাইক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক বা শরিয়া বোর্ডে যেতে চাচ্ছে, তারা কিন্তু এই সাবজেক্টটা নিয়েও পড়াশোনাতে ইন্টারেস্ট দেখাচ্ছে আরকি। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতেছি সিমিলারই অনেকটা অস্ট্রেলিয়ার মতোই, বাট তাদের ওয়ার্ক এর মানে পিআর পাওয়ার রুটটা অনেক বেশি ক্লিয়ার অন্য দেশের তুলনায়। এটা নিয়ে আমি আমি আপনার সাথে এটা পডকাস্ট করার কয়েকদিন পরে আমি নিউজিল্যান্ডের একটা ভিডিও করবো ভাবছিলাম। সো এখানে বেসিক্যালি ওইদিন আমার সাথে একজন প্রফেশনালের কথা হলো, আমাদের সাথে বড় ভাই পিএইচডি করছিল আমরা যে সময় ম্যানচেস্টারে ছিলাম। তো উনি এখন অকল্যান্ডে চলে গেছেন আরকি ফ্যামিলি নিয়ে। ইজ ডুইং কোয়াইট ওয়েল আরকি, সবকিছু করে দেখলাম। সো ওইখানে অপরচুনিটিটা এখনো এক্সপ্লোর করছে সবাই এই ডেস্টিনেশনটা। বাট টিউশন ফিস ইনিশিয়ালি একটু বেশি, হ্যাঁ? এটা অস্ট্রেলিয়ার তুলনায় একটু বেশি। বাট ওইটা যদি কেউ কভার করতে পারে, পিআর রুটটা কিন্তু আর ফ্যামিলি নিয়ে যাওয়ার রুটটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে আরকি। আর ওভারঅল ওই যে দেশগুলো বললাম, ইউকে এর ক্ষেত্রে একটু লম্বা হলেও রুটটা। যেমন ধরেন আমরা জানি যে অনার্স বা মাস্টার্স করার পরে ২ বছর একটা পিএসডব্লিউ পাচ্ছে। অ্যান্ড দেন এটা একটু কমাবে। মাঝখানে একটু 18 মাসের কথা বলছে। লেটস সে ২ বছরে আছে এখন ফর দ্য টাইমিং। অ্যান্ড দেন সবাই করে কি এই যে আরো একটু ফার্দার লেভেল এ চলে যাওয়ার চেষ্টা করে। ডিগ্রিটা ধরেন মাস্টার্স করছি বা পিএইচডি করছি, এভাবে তারা সময়টাকে করে আরকি। তাতে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলো। 8 ইয়ার্স টু 10 ইয়ার্স এর মতো তো লাগতেছে ইউকের জন্য। অস্ট্রেলিয়াতে যেটা 4 to 5 ইয়ার্স, নিউজিল্যান্ডে যেটা 5 ইয়ার্স এর মধ্যে 4 to 5 ইয়ার্স এর মতো হয়ে যাবে আরকি। আর মালয়েশিয়াতে ইন্ট্রোডিউসড করেছে রিসেন্টলি, এটা হচ্ছে আপনার গ্রাজুয়েট প্লাস। এটা এখনো বাংলাদেশের কনসিডারেশন এ আছে গভর্নমেন্টের সাথে। ওরা কিছু জিনিস দিছে। এই জিনিসগুলো যদি মানে কমপ্লাই করা যায়, তাহলে বাংলাদেশি স্টুডেন্ট যারা ওখানে শেষ করতেছে ডিগ্রিজ, তারা ১ বছর কাজ করার সুযোগ পাবে। এটা বলছে। আর চায়নাতে আগে পার্ট টাইম ছিল না চায়নাতে। তো তারা করছে এই যে ইন্টারেস্ট দেখছে সবাই যাচ্ছে বিভিন্ন দেশ থেকে। তারা 10 আওয়ার্স এর একটা প্রপোজ করছে। যে 10 আওয়ার্স পার উইক। বাট ওখানে করে কি সবাই মানে টিউশন ফিস এন্ড লিভিং কস্ট অ্যাফোর্ডেবল হওয়াতে অনেকে অনলাইন বিজনেস বা এইসব টুকটাক এগুলো করে। সো অ্যাজ লং অ্যাজ ইউ আর নট মানে অ্যাবসেন্ট ফ্রম ইউনিভার্সিটি কোর্সেস অ্যান্ড রিকোয়ারমেন্টস, ওরা এই জিনিসগুলো নিয়ে বেশি ঝামেলা করে না চায়নাতে আরকি। সো এটা একটা অপশন আছে আরকি। আচ্ছা, লিস্টে ভাইয়া এই যে ইউকে নিয়ে আপনি যেটা বলছিলেন, ইউকের মনে হয় লাস্ট উইকের দিকেই কিছু সলিসিটরকে ভিডিও বানাতে দেখছিলাম যে প্রিভিয়াসলি যারা জি, স্টাডি পারমিটে গিয়েছিল এবং তাদের এই যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ভিতরে একটা জব নিয়ে সেই জবটা জানি আবার স্পন্সরড জব হয়। সো রাইট। স্পন্সরশিপ পাওয়ার পরে ৫ বছরেরও বেশি, অলমোস্ট ক্লোজ টু ১০ বছর লাগে তার ফুল সেটেলমেন্ট হইতে। হ্যাঁ, এন্ড হয়তো ওই জবের স্পন্সরশিপ পাওয়ার পরেই ৩-৪ বছর, আমি ঠিক ক্লিয়ার না, আমার মনে নাই। যে এরকম সময়ে যে তারা আইএলআর পায়, তারপরে যে হচ্ছে ন্যাচারালাইজেশন এর জি, প্রসেসটাতে ঢোকে। জি, এটা আবার শুনছিলাম যে এটাকে শর্ট করে তাদের ৫ বছরের ভিতরেই করে ফেলবে, জি, জি। প্রিভিয়াসলি যারা ছিল। আর এখন যারা যাচ্ছে তাদের জন্য আবার ১০ বছরের একটা রাউট থাকছে রাইট। ফুল সেটেলমেন্টের। বাট এইখানে আবার নতুন আরেকটা জিনিস ইনপুট করা হচ্ছে কি, যে এই যে আপনার যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের বিষয়টা ছিল, জি, আপনি যদি স্পন্সরড জব নাও বের করতে পারেন, আপনি জি। জবই করতে চান না, হুম, ইউকে ইনোভেটর ফাউন্ডার রাইট, ভিসা রাইট। প্রোগ্রাম। এটা সো রাইট। এটা ইন্ট্রোডিউস করতেছে তারা। নিজের বিজনেস ফর্ম করলেন, যেটা হুম, ওই স্টার্টআপ ভিসার মতো ৩ টা হুম। প্রিরিকুইজিট চেক করতে হবে, ইনোভেটিভ, জি, ভায়াবল, স্কেলেবল এবং রাইট। অ্যাবসলিউট নতুন ব্যবসা হতে হবে। কারোর বানানো ব্যবসা আপনি খেলেন হ্যাঁ, হ্যাঁ। বা জি, আইডিয়া আরেকজনের আইডিয়ার উপর বেস করে আপনার সেটা হবে না। সো ওইটার থ্রুতে আবার এই ওয়ার্ক পারমিটের স্পন্সরশিপের বাদ দিয়ে যে ওইটা আবার আপনার ১০ বছরেরও কম সময় লাগে ওইটাতে। ৭-৮ জি, জি, বছরে হয়ে যায়। জি। বাট কষ্ট হলেও আপনি মালয়েশিয়া এবং চায়না বললেন, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার হুম, হুম, আমার জানার অজ্ঞতা থাকতে পারে। এই ২ হুম। দেশে তো আসলে ফুল সেটেলমেন্ট পাওয়া হয়তো যায় না।
হ্যাঁ, ফুল সেটেলমেন্ট যাওয়া যায় না এই ২ দেশে। বাট এইটা বলা হচ্ছে এই কারণে, কারণ যাদের প্রোফাইল গুলো এখনো অত স্ট্রং না এই কান্ট্রিতে যাওয়ার জন্য, তারা ইনিশিয়ালি স্ট্রং প্রোফাইল বিল্ড আপ করতে যাওয়া অবস্থাতে ওই দেশে একটু একটা wait ইন্টারিম হিসেবে কান্ট্রি যায়। হিসেবে ইউজ করবে। রিচ কান্ট্রি হিসেবে ইউজ করবে আরকি এটাকে। এজন্য বলা। ইন দ্যাট কেস আপনার এই জায়গাগুলোর ডিগ্রিটা কতটা ভায়াবল থাকে অর লেটস সে কতটা ইম্প্যাক্টফুল থাকে তাদের লাইফে ইন হুম, হুম। কেস তারা এই গ্রেডের কোনো কান্ট্রিতে যেতে পারলো না অর আচ্ছা, চাইলো না বাট আচ্ছা। লিস্ট পড়ালেখা শেষ করেছেন সো হুম, হুম, এই যে একটা ডিগ্রি ফ্রম চায়না আর একটা ডিগ্রি ফ্রম মালয়েশিয়া হুম, হুম। সেটা তার ব্যক্তি জীবনের লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলে বিকজ আমরা আমাদের দেশে দেখি যে বাইরের থেকে এমবিএ করে এখানে এসেও জি, তারা কিন্তু এমএনসি পর্যন্তও ঢুকতে পারে না বা চান্স পায় না, যেতে পারে না, ওইখানে জব করে না। হুম, হুম। বাট এইরকম দেশগুলোর ডিগ্রি কতটা ইমপ্যাক্ট জি। ফেলতে পারে তাদের লাইফে? মেবি একটু চায়না দিয়ে শুরু করি। চায়নাতে বাংলাদেশে চায়নার অনেক ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রসেসিং জোন গুলো আছে আমরা জানি। সো আ এখানে তারা কিন্তু চাইনিজ ডিগ্রি যারা নিছে এবং নিয়ে ব্যাক করছে, তাদেরকে প্রায়োরিটি দিছে এখানে। আচ্ছা। কারণ তারা মানে পড়ার পাশাপাশি চাইনিজ লেভেলটাও পাশাপাশি শিখায়। মানে পুরোপুরি না হলেও মোটামুটি এফিসিয়েন্সি মানে ধরেন 4 লেভেল 5 লেভেল ইংলিশের মতো কনভারসেশনাল বানায় দেয়। কনভারসেশন বলতে পারবে। এরকমটা শিখায় ফেলে পুরা ৪ বছরের মধ্যে। সো যার ফলে হয় কি চাইনিজরা যখন এসে বাংলাদেশে প্রজেক্ট করতেছে, তারা খুঁজে হচ্ছে এই বেসিক চাইনিজ পারে এরকম কারা আছে। হ্যাঁ? হুম, তাদের কালচার বুঝে হোয়াটএভার এই টাইপের জিনিসগুলো। তা আমার কাজিনও ওখান থেকে আসছিল। সো তাকে দেখলাম। সো হি ইস ডুইং কোয়াইট ওয়েল আরকি ইঞ্জিনিয়ারিং সেলস এ আছে সে। ইলটিতে আচ্ছা। ছিল অ্যান্ড দেন মুভ টু এখন আবার বিএসআর ইয়াতে মুভ করছে। সো ও দেখলাম জিনিসটা ওর থেকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কাহিনীটা কি অ্যাকচুয়ালি? হুম, একটা হচ্ছে নিজেকে প্রেজেন্টেবল তো যেটা আছেই। মানে মানুষের সাথে মিশতে পারা, নিজের বাইরে যে কর্পোরেট এর যে বিষয়গুলো আছে আরকি, এগুলো মেইনটেইন করতে পারা। আরেকটা হচ্ছে আপনার চাইনিজ গভর্নমেন্ট এমনিতেই বাংলাদেশে যে যেভাবে ইনভেস্টেড বিভিন্ন প্রজেক্টস অ্যান্ড আদার্স, তারা ওখানে এসে কিন্তু সায়েন্স রিলেটেড যারা পড়তেছে তারা একটা সুযোগ পাচ্ছে সেখানে একটা অ্যাটেম্প্ট নেওয়ার। এটা একটা। আর মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা বলব, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের তো মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ টাইপেরই সম্পর্ক ওভারঅল সব দিক দিয়ে। এখনো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এর জোন আমার জানা মতে নেই ওরকম। বাট হুম, এটা নিয়েও তো কথাবার্তা চলতেছে। যদি যদি দেখে যে না এরকম বিষয়গুলো হয়ে যাচ্ছে, এখন বাংলাদেশে যে কিউ যেটা বললাম গ্র্যাজুয়েট ক্লাসের ভিসার হুম, কথাটা বললাম। সেখান থেকে তারা যদি ওই লিঙ্ক আপটা করতে পারে। বাট এটা তো ইন্ডিভিজুয়াল লেভেলে করা ভাই আসলে ডিফিকাল্ট সত্যি কথা বলতে। এটা ওই গভর্নমেন্ট লেভেলে যদি কিছু না আসে তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে ওই কানেকশনস বেসই করতে হবে সত্যি কথা। এই যেটা প্র্যাকটিক্যাল আরকি কথাটা। হুম, এইটা হলে এমনিতে ইউজলেস হবে না ডিগ্রিটা। এতে হুম, একটা ফরেন ডিগ্রি আছে। এটাকে সে কাজে লাগাবে। ওখানেতে বিদেশের বিভিন্ন দেশের মানুষের সাথে মিশে তাদের থেকে তো নলেজটা সে পাচ্ছে। হুম, হুম, আর হুম। কিছু ট্রান্সফারেবল স্কিলস আমরা সবাই তো পড়ছি যে ট্রান্সফারেবল স্কিলস আছে। ওগুলো সে নিয়ে বিভিন্ন কাজে লাগাবে। বিভিন্ন যে নিজের প্রফেশন এ লাগাবে এটা আরকি বাংলাদেশে থাকলেও। অ্যান্ড সর্বশেষ আরো আরেকটা বড় বিষয় তো আছে যে জি, জি, বাংলাদেশীদের মধ্যে থেকে বাংলাদেশে বসে পড়ালেখা করে জি, এটার একটা যে আউটপুট থাকে জি, সেটার থেকে একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট এর ভিতরে সেম ডিগ্রিটাই জি, একটু বেটার এডুকেশন সিস্টেমে আরো ওয়েল সার্ভড হয় আমাদের কাছে। যেটার জি, আউটপুটটা আরো বেশি ভালোভাবে আমরা ফার্দার জি, আমাদের লাইফে খাটাতে পারি। জি, জি। আপনারা তো ভাইয়া বিয়েও নিয়ে কাজ করেন। কি বলেন? রিফিউজাল অ্যাপ্লিকেশনস। হ্যাঁ। আসে এরকম। আচ্ছা। আপনাদের দৃষ্টিতে কমন মিস্টেকস মানে রিফিউজাল অ্যাপ্লিকেশন গুলাতে আপনি কমন মিস্টেকস কি দেখেন যে এই রিজন গুলার কারণে এদের ভিসাটা রিফিউজ হচ্ছে এবং এই জিনিসগুলা কমন? এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন ধরেন মিস্টেকস এর মধ্যে একটা হলো আমি ব্যাংক স্টেটমেন্টে জমা দিলাম আমার ৬ টা পেজ। ফর এক্সাম্পল আমি একটা মিসিং পেজ হয়ে গেল। ডকুমেন্টস একটা হয় না? অনেক সময় হুম, ডকুমেন্ট মিসিং হয়ে গেল। স্পন্সরের নাম হুম, উল্টাপাল্টা।
ফার্স্ট ব্লাডের মা বা বাবার অ্যাকাউন্ট, তার সাথে নাম ঠিক নেই, যেটা আগের একটা প্র্যাকটিস ছিল, ওই যে ম্যাচিং অ্যাকাউন্ট করাই দিত মানুষের, মানে ফ্রড প্র্যাকটিস আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে। তারপরে হচ্ছে আপনার খুব লেট অ্যাপ্লাই করা। মানে একদম আমার ইনটেক জানুয়ারিতে, আমি ওই যে ক্রিসমাসের আগে এপ্লাই করলাম। লেটস সে সময় ছিল, একটা এক্সাম্পল এর কথা বলতেছি আরকি। বা যেমন ৪-৫ দিন সময় আছে ডেডলাইনের, তখন এপ্লাই করলাম। তো এই বিষয়গুলো আছে। আরো অনেকগুলো আছে, যেমন ধরেন যেখানে দেখা যায় আপনার ওরা হ্যাঁ, গ্যাপ থাকে স্টুডেন্টদের। এই গ্যাপটা তারা ঠিকমতো এক্সপ্লেইন করে না। 2-3 ইয়ার্স এর গ্যাপ আছে। কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দেয় নাই কি করছে গ্যাপের মধ্যে। সো তখন কিন্তু তারা দেখবে যে এই, এই সমস্যাটা। তারপরে আমরা আরেকটা দেখি, হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস 4 to 6 মান্থস তো অন এভারেজ এ লাগে সব কান্ট্রিতেই, ইউকে ছাড়া। ইউকে তে 28 ডেজ বলে। তো এখানে লার্জ সাম ডিপোজিট করে ফেলে অল্প সময়ের মধ্যে। আমি সারা মাসে অল্প ট্রান্সেকশন না করে, রেগুলার ট্রান্সেকশন না করে, একসাথে দেখা গেল আমি অনেকগুলো মানে এপ্লাই করে দিলাম, ডিপোজিট করে দিলাম। সো এই জিনিসটা আ আপনার ভিসা রিফিউজাল এর সমস্যা মানে রিজন হিসেবে দেখে আরকি অনেক সময়। তো এগুলোই মেইন আরকি ভাইয়া। তারপর প্রিপারেশন, ইন্টারভিউ প্রিপারেশন। আমি অনেক আউটস্মার্টেড ব্যক্তি, ধরেন ওয়েল স্পোকেন, কিন্তু ইন্টারভিউ অফিসার আপনার সাথে এত কথা বলার তার সময় নেই। সত্যি কথা, তাকে টু দ্য পয়েন্ট কথা বলতে হবে। তার কাছে আপনাকে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময় দিবে ইফ ইউ আর লাকি। অনেকে ১ মিনিটও সময় দেয় ইউএস এর জন্য বা এরকম আরো দেশের জন্য। তো এইখানের মধ্যে টু দ্য পয়েন্ট আনসার না বললে সে ডাইরেক্ট রিজেক্ট করে দেয়। এরকম অনেক কেস আছে। ভালো, ভালো প্রোফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। এরকম। জি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলোর জন্য কি ইন্টারভিউ ফেস করতে হয় নাকি কানাডার মতো অল ইলেকট্রনিক পেপারস? পেপার এখনো পর্যন্ত পেপারস এ আছে আরকি। আমাদের ইউকে তে এখন তো ইউনিভার্সিটির একটা ইন্টারভিউ নিচ্ছে মক হিসাবে। ইউকেভিআই আবার নিচ্ছে। তো প্রায় কাস্ট 1 ইন্টারভিউ বলতো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, প্রায় এটা অনেকে দেখলাম 30 মিনিটস টু 1 আওয়ার পর্যন্ত চলে যায় এই ইন্টারভিউতে। হুম, অনেক হুম। কিছু আস্ক করে তাদেরকে। আমাদের সময় এটা 5 মিনিটে হয়ে যেত। এটা এখন অনেক করছে আরকি। দিন, দিন চ্যালেঞ্জিং হচ্ছে সবকিছু, এই আরকি ভাই। না, আমি 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 মনে করি কি যে ইউকের জন্য এই যে জিনিসটা করতো, জি। ইটস ভেরি ওকে, ভেরি জাস্টিফাইড। হুম, হুম। কারণ আপনি দেখেন যে সেম জিনিসটাকে আপনি যদি ইমিগ্রেশন লেভেলে নিয়ে আসেন, আমি জি, এরকম কিছু ইন্টারভিউ এর এই রিয়েল টাইম ভিডিও ক্লিপস দেখেছিলাম ইউটিউবে। জি। ইউনিভার্সিটি থেকে এমন কিছু কোয়েশ্চেন করে যেটা হুম, ইজ মাচ রিলেটেড টু অ্যাবসলিউটলি ইমিগ্রেশন। ইউজুয়ালি আমরা ইমিগ্রেশন অফিসারদের এইসব প্রশ্ন করতে শুনি। হুম, তো হুম, হুম, এবার আপনি চিন্তা করেন যেই পরিমাণে আপনার অ্যাপ্লিকেশন ড্রপ হচ্ছে, হুম, হুম, ভিসা অফিসারের নাম্বার তো তারা সেই জন্য বাড়ায় ফেলবে না। হুম, এদের তো হুম, লিমিটেড থাকবে। সো হুম, এই যে এদের উপরে যে একটা প্রেশার এবং ব্যাকলগ তৈরি হওয়া, যেটা আমরা কানাডার ক্ষেত্রে তো অনেক সুন্দর করে হুম। দেখেছি। রাইট। হুম, ইউনিভার্সিটি থেকেই জাস্ট এই কাস ইন্টারভিউটা নিয়ে নেয়, হুম, যেখানে ইন ডিটেইলে আপনাকে সব কোয়েশ্চেন করবে রাইট। এবং আই বিলিভ যে এটার থ্রুতে তারা এটাই জাস্টিফাই করার চেষ্টা করে যে না, তুমি যে শুধুমাত্র ভিসার জন্যই হুম, ইজ এ গুড অ্যাপ্লিকেন্ট তা না, হুম, তুমি আমার ইউনিভার্সিটির জন্য ইউ আর এ গুড অ্যাপ্লিকেন্ট এবং আমি রাইট। এটা স্যাটিসফাইড হয়ে আমি তোমাকে অ্যাপ্রুভ করতেছি। হ্যাঁ, সো আলটিমেটলি এটার কারণেই প্রবাবলি আপনার ওই যে ইউকের ভিসাতে বেশি সময় লাগতো না। আমি জানি না এখন কেমন কেমন কি ইয়ে হয়। আপাতত 2 মান্থস এর মধ্যে হয়ে যায় ডিসিশন। আচ্ছা, আচ্ছা। তো এটা তো গেল ভাইয়া রিফিউজাল অ্যাপ্লিকেশনস এর গল্প। জি, এই সকল অ্যাপ্লিকেন্টস কখনো এপ্লাই করেনি। রাইট। মনের মধ্যে ইচ্ছা হইছে যে আমি বিদেশে যাইতে চাই, পড়তে চাই বিদেশে যেয়ে। আপনার অফিসে আসলো। জি। এরকম স্টুডেন্ট কোনগুলা যেগুলাকে দেখেই আপনি বুঝে যান যে এর দ্বারা যাওয়া সম্ভব না। এ জীবনেও যাইতে পারবেন না। আপনি রেড ফ্ল্যাগস এর কথা বলতেছেন। আচ্ছা, মোস্ট আচ্ছা। লাইকলি রেড ফ্ল্যাগস। বুঝতে পারছি। তো এখানের মধ্যে যেটা হয়, ধরেন একাডেমিক পারফরম্যান্স অনেক পুয়ার। এসএসসি তে ধরেন অনেক রিসেন্ট পাইছে। এইচএসসি তে দেখা যাচ্ছে 4 এর নিচে পেয়ে গেছে। লেটস সে, হ্যাঁ? সো এটাকে কিন্তু পুয়ারই বলা যেতে পারে। যদি 3.8 বা সামথিং এর নিচে চলে আসে, 3.9 এর নিচে চলে আসে। তো কিন্তু তখন আমি আবার চুজ করলাম লাইক ইউনিভার্সিটি, যেটা প্রায় 25-30 লাখ টাকা পার ইয়ার। হ্যাঁ? হুম, সো এইটাকে কিন্তু তারা
ভালোভাবে দেখবে না। তো এটা মিসম্যাচ হয়ে যাচ্ছে তার একাডেমিক ইয়ার সাথে। এটা একটা গেল। একটা হচ্ছে আমার সাবজেক্ট ছিল লেটস সে অনার্স এর বিবিএ। হ্যাঁ? আমি এখন চুজ করলাম নার্সিং বিকজ কেয়ার ওয়ার্কারে চলে যাব। এই টাইপের বিষয় আছে আমার মাথায়। হুম, সো হুম, এরকম যদি হয় বাট আমি যদি ব্রিজিং করতে না পারি যে কেন আমি ওটা পড়বো বা কিভাবে এই ট্রানজিশনটা হইলো, কেন আমার মাথায় এটা আসলো তখনও এটা মানে এটা আপনার চান্সেস অ্যাকসেপ্ট করা কমে যাচ্ছে। হুম, আরেকটা আছে সেটা হচ্ছে আর এই যে আপনি একটু আগে বলছিলেন 32 ও বেশি এটাই ইউজুয়াল একটা এজ। এর বেশি অ্যান্ড এরপরে কোনো এক্সপ্লেনেশন নাই। কি করছে সে হুম, মাস্টার্স এর পরে মানে ব্যাচেলরস এর পরে অর হোয়াটএভার গ্যাপটা কি ছিল? প্রপার এক্সপ্লেনেশন নাই। আর হচ্ছে ভিসা কলেজ বা ভিসা মিল এরকম কিছু আছে কলেজ যেখানে গণহারে মানুষ এপ্লাই করে। যেমন কানাডার ক্ষেত্রে ব্র্যাম্পটনে আমরা যেটা জানতাম এই ধরনের ঘটনা ঘটতো। আরো অনেকগুলো দেশে আছে, অনেকগুলো ইনস্টিটিউশন। তো তারা জানে যে তাদের অফার লেটার চলে আসে ১-২ দিনে বা লেটস সে ৪-৫ দিন ১ সপ্তাহে। সবাই ওখানে এপ্লাই করে। তো এরপরে যখন চেকে আসে এই মানে ইউকেবিআই বলেন, আপনার কানাডা ইমিগ্রেশন বলেন বা অস্ট্রেলিয়া ইমিগ্রেশন বলেন, তখন দেখে যে এখানে এটাকে সবাই চুজ করে টু গেট অ্যান এন্ট্রি ইনটু দ্যাট কান্ট্রি আরকি, হ্যাঁ? পরে তারা হয়তো অন্য জায়গায় চলে যাবে বা হ্যাঁ, তারা জবে করবে বা অন্য কিছু করবে না। মানে পড়াশোনাটা ঠিক মতো করবে না আরকি। বিষয়টা জি, এটা হয়ে যায়। হুম, আরেকটা হচ্ছে লো কোয়ালিটি ইনস্টিটিউশন গুলোতে যাওয়া। অ্যাক্রেডিশন নাই যেগুলো মানে A, B ও না একদম C ক্যাটেগরির হুম, ইউনিভার্সিটি। সেগুলো তো চাইবেই তাদের অফার বা আদার্স এগুলো কুইক দিতে বা করতে। কিন্তু তাদের অ্যাক্রেডিশন, তাদের প্রফেসরদের লেভেল ও আদার্স যে বিষয়গুলো র‍্যাংকিং এগুলো অনেক লো। যার ফলে আপনাকে আপনি অফার পাবেন ঠিকই কিন্তু আ ওই ভিসাতে তারা আটকে দেবে। তো এটা অনেকগুলো বিষয় আছে। আরেকটা ফ্যামিলি মাইগ্রেশন প্যাটার্ন আছে। ফ্যামিলি মেম্বারের অনেকে বাইরে হুম, বাংলাদেশে থাকে না। ৩-৪ ভাই-বোন আপনারা লেটস সে কেউ একজন ইউএসএ তে পড়তেছে। তার বাবা ধরেন মিডল ইস্টে ছিল বা আছে, চলে আসছে বাংলাদেশে এখন। আপনি আবার দেখা যাচ্ছে এখন বাইরে আরেকটা দেশে যেতে যাচ্ছেন। তো তারা টাইজ ইন হোম কান্ট্রি টা মিলাতে পারে না। হুম, হ্যাঁ, হুম, কোথায় তার টাইজ অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আমরা কানাডার যারা কাজ করেছি তারা জানি। এখনো ইউকে, ইউএসএ বা অস্ট্রেলিয়ার জন্য স্টিল রেলেভেন্ট। হ্যাঁ, আমি টাইজ ইন হোম কান্ট্রি তে যদি আমার ফ্যামিলি টাইজ বা ইকোনমিক টাইজ আমি এখানে যে ব্যাক করব এটার সলিড রিজন দিতে না পারি, ওরা কিন্তু আমাকে ভিসা দিবে না। সো এই জিনিসটা আসতেছে আরকি ভাই পুরো বিষয়গুলোতে। তো এটাই কম বেশি আরকি। বুঝতে পেরেছি। আপনাদের স্পেসিফিক্যালি জি, আপনাদের সময়ে জি, ইউকে তে মনে হয় এই জিনিসটা অনেক ভয়াবহ লেভেলের ছিল যে একটা বিল্ডিং এর ভিতরে কোচিং সেন্টারের মতো ইউনিভার্সিটি আছে ভাই এবং আমাদেরও এইখান আগে। থেকে ইস্যু আছে। আমাদেরও আগে এটা আমি তো গেছি 2013 এ। এটা হুম, ছিল লাইক 2005-7 থেকে 9-10 পর্যন্ত মোস্ট প্রবাবলি। হুম, হুম, হুম। ইট 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 হ্যাপেন্ড। আমার নিজের পরিচিত একজন আছে। দে মেড লাইক I don't know লাইক বাংলাদেশের টাকায় ১০০ কোটির কাছাকাছি কামাইছে। বলেন কি? জাস্ট কাজ ইস্যু করতো 50 পাউন্ডস বা 100 পাউন্ডস দিয়ে। হুম, এটা বলা ঠিক না ভাই। আমি হুম, জাস্ট বলতেছি যে because এখন তো এগুলো কিছু নাই। অ্যান্ড দেন স্টুডেন্টদের থেকে নিত ৩০০-৫০০ হোয়াটএভার। হুম, ঠিক আছে? এরকম নিজেদের বাংলাদেশি কমিউনিটির টিচার্স দেরকে ২-১ টা সাদা মানুষ জি, রাখতো। হুম, ব্রিটিশ বুঝানোর জন্য। অ্যান্ড হুম, এরকম মানে ভিসা কলেজ অ্যান্ড ভাই চলে যাইতেছে তাদের অন্য জায়গার বিষয়। যখন ক্র্যাকডাউন হলো একসাথে কত হুম, ২০-৩০ হাজার কলেজ হবে মনে হয় বন্ধ হইছে। এখন হাতে গোনা ২০-৩০ টাও নাই। যেগুলো হুম। টপ এগুলো আছে। যেগুলো লোকালি কাজ করে। ইন্টারন্যাশনাল লাইসেন্সটা ওদের রিভোক করে ফেলছে। এরকম আরকি ভাই। এইটাই আমার কাছে মানে ইমিগ্রেশন নিয়ে যখন আমি চিন্তা করি আমার কাছে মনে হয় এবং এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রেই তা কিন্তু জি, না। জি, আপনি আমাদের এই সাবকন্টিনেন্টটাকে যদি দেখেন, immigration is a very nasty business. রাইট। ট্রু। You just don't know who you can trust. Everybody is a nice chap. আপনার সাথে খুব সুন্দর করে কথা বলবে। আপনারে পাঠাই দিলে এনআইডি দিয়েই আপনারে বিদেশে পাঠাই দিবে। পাসপোর্টও লাগবে না। লাগবে না। পাসপোর্টের ভিসা হওয়ার পরে ভিসা এভরিথিং হওয়ার আফটার পরে পাসপোর্ট বানায়েন, ওরে টাকা দিয়েন। ওদের অবস্থা থাকতো এরকম। জি, যেটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে
2000 সালের পর থেকে এখনো পর্যন্ত এইটার রেশিও আমি কখনো কমতে দেখিনি। যে এই যে সমুদ্রে পথে, এই যে অবৈধভাবে বন জঙ্গল পার হয়ে বিদেশে যাওয়ার এই বিষয়টা, এবং তারা পয়সাও দেখে। আমি তো চিন্তা করব যে যেখানে আমার পয়সা লাগবে অনেক বেশি, সেটা হয়তো কত ম্যাক্সিমাম আমার কাছ থেকে 1,00,000 টাকা নিতে পারে ম্যাক্সিমাম। আর যেটা আমার 1 মাসের ভিতরে প্লেন দিয়ে পাঠাবে সেইটা নিতে পারে আমার কাছ থেকে 10, 15, 20 লাখ টাকা। মা দেখি যে এই অবৈধ পথের পাবলিক গুলাকেই 30 লাখ, 40 লাখ, 28 লাখ, 20 লাখ করে ছিলা দেয়, কি অবস্থা চিন্তা করো। মাঝপথে নিয়ে যেয়ে ছেড়ে দেয়। ছেড়ে দিছে। রেসপন্সিবিলিটি তোমার, এবার যেমনে যা করো করো। দেশের কি থেকে অবস্থা ফোন দিয়ে বলো টাকা পাঠাইতে, মানে ওইখানে নিয়েও তারা ব্ল্যাকমেল করে আবার পয়সা খায়। তো ভেরি এই স্যাড। ইমিগ্রেশনের এই জিনিসগুলা শুনলে পারে বা দেখলে পারে মনে হয় যে এই ব্যবসাটাকে কেউ কখনো এমন ফরম্যাটে নিয়ে আসতে পারলো না, মানে গভর্নমেন্টের জায়গা থেকে এমন কোন ফরম্যাটে নিয়ে আসতে পারলো না যে এথিক্যাল প্র্যাকটিশনারদেরই জায়গা পাবে তারা। এই যে কানাডার যেরকম আরসিআইসি লাইসেন্স আছে, বাংলাদেশের যদি এরকম করে দিত যে তোমরা একটা বডি থেকে পাস করো, ইউ হ্যাভ আ লাইসেন্স, বেসড অন দ্যাট লাইসেন্স তুমি প্র্যাকটিস করো, তুমি কোনো উল্টাপাল্টা করবা তোমার লাইসেন্স ক্যান্সেল, তোমার পেনাল্টি দিব, জেল জরিমানা করবো। যার কারণে কিন্তু লেফট এন্ড রাইট সব জায়গায় সব ধরনের জিনিসপাতির সুযোগ নেওয়া শুরু করে দেয়। আমি এর আগে ঠিক যেই জায়গাটাতে থাকতাম মিরপুরে, রাকিন সিটিতে, ওই রাকিন সিটিরই আবার একটা মাল্টিপারপাস কমপ্লেক্স বিল্ডিং ছিল, যেটাতে আপনার দুইটা তালায় দুইটা সুপার শপ, দেন ফার্মেসি, বার্বার শপ, এটা সেটা। ওইখানে কিছু শপ, মানে কিছু স্টোর বা অফিস ছিল যে পাবলিক প্রপার্টি হিসেবে বা তারা ভাড়া দিত বিজনেসের জন্য। এখানে একটা দেখতাম যে আপনার এরকম বিদেশ পাঠানোর একটা এজেন্সির দোকান ছিল। And ওই ফ্লোরটাতে আবার ফার্মেসি ছিল। প্রায় দিনই আমি ফার্মেসির ওষুধ কিনতে আমি দাঁড়াতাম। ঘাট ঘোরালে দেখতাম এতগুলা মানুষ সামনে। দেন একদিন দেখি যে সিরিয়াস গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে ওইখানে, ভাঙচুর করতেছে কেন? পয়সা করে মেরে দিয়ে চম্পট। এই হলো অবস্থা আর কি ভাই। তো ওইটা এটা তো কি তাও মানুষের আমরা ওই বিশ্বাসের জায়গাটাতে নিয়ে যেতে পারলাম না। ওইটা তো তাও আপনি বলতেছেন একটা জায়গাতে, এই গুলশানের মতো জায়গায়, আমি নাম নিচ্ছি না, ওয়েল তাদের স্কুলও আছে, তাদের কিছুদিন আগে 300 জনের উপরে এরকম হয়েছে। তার সে করতো কি, মানে একটা সেশনে ও প্যারেন্টস দের ব্রেন ওয়াশ করতে বেশি, যেহেতু স্কুল থেকে কলেজ থেকে পাচ্ছে, মানে পাইপলাইন তো রেডি তার। সো তারা করতে কি এরকম সবাইকে ফাইল খুলাইতো। আমি বুঝি না, যারা বাইরে যাবে তারা আমাদেরকে এজেন্সিকে কেন ভাই টিউশন ফি দিতে হবে, আমি বুঝলাম না। টিউশন ফি তারা দিবে নিজে যায় ব্যাংকে, ইউনিভার্সিটি অ্যাকাউন্টে। তো এতটুকু তো মানুষ করতে হবে, বুঝতে হবে কিভাবে কি। তো মানুষ সব যে তার স্বর্ণের মতো অফিস, সুন্দর অফিস দেখে সেখানে টাকা পয়সা দিত। কানাডার জন্য নাকি 15-17 লাখ টাকা নিত, এরকম আরো বিভিন্ন দেশের বিভিন্ন টাকা নিত। মালয়েশিয়ার জন্য 7 লাখ টাকা নিছে। আমি বলি যে ভাই কি হয় বলতেছি তো, এখন 300 জন মানুষ কেস টেস করছে, তারা মনে হয় পালাইছে না কি হয়েছে, কারণ গুলশানের মতো জায়গায় এটা হবে আর পুলিশ জানবে না, কেউ জানবে না, এটা হয়। তার সিন্ডিকেট ছিল, সে ইচ্ছা করে তাদেরকে খাওয়াই খাওয়াই বন্ধ করে রাখতো এগুলো। তো এখন মানুষ প্রতিবাদ করতেছে, আসলে মানুষের জন্য কেয়ার করে না ভাই, এথিক্যাল জিনিসটা নাই আমাদের এখানে, এটা খুব সমস্যা। যতক্ষণ পর্যন্ত না আমার গায়ে দাগ লাগতেছে, নোবডি কেয়ারস। নোবডি কেয়ারস, খুব দুঃখজনক এটা। টাকা পয়সার ফেজেই আমরা যেহেতু আছি, এটা নিয়ে কথা হচ্ছে। স্টাডি পারমিটের ক্ষেত্রে উই নো একটা অনেক বড় সড় বিষয় অলমোস্ট এভরি আদার স্টুডেন্টের জন্য, দ্য স্কলারশিপ ফ্যাক্টর। আমরা আমি যখন ছোট ছিলাম, আমি স্কলারশিপে শুনতাম যে অমুক স্কলারশিপে বিদেশে গেছে, প্লেনের ভাড়া দিয়ে নিয়ে গেছে, তমক গেছে প্লেনের ভাড়া দিয়ে নিয়ে গেছে, মাসে মাসে টাকা দেয়। এখন দেখি যে ইটস আ ডিফারেন্ট সিনারিও অ্যাকচুয়ালি। স্কলারশিপের একটা ডিফারেন্ট মিনিং আছে, যেগুলা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়। আদার দ্যান দ্যাট ফুললি ফান্ডেড আছে। আপনার মতে
একটা স্টুডেন্ট যে ওই বারটাকে রিচ করতে পারছে না, যেই বারের ফাইন্যান্সটা তার থাকা দরকার বিদেশে পড়তে যাওয়ার জন্য। জি ভাই। এই জায়গাগুলোতে এই যে ইউনিভার্সিটির যে জেনারেলাইজড স্কলারশিপ প্রোগ্রাম, যে আর্লি বার্ডে তুমি 100% পে করে দাও, তোমারে আমি 2-3 হাজার পাউন্ড কমাই দিলাম, জি, জি। এইগুলা তো আসলে ওই সান্ত্বনা পুরস্কারের মতোই আমার মনে হয়। জি, জি, জি ভাই। এই ধরনের স্টুডেন্টদের জন্য কোন দেশটা দেখা যায় যে মাচ অ্যাফোর্ডেবল হয়, হুম, হুম। স্কলারশিপের এই নামমাত্র পুরস্কারগুলোও ভালো পরিমাণে পাওয়া যায়, রাইট। আর তৃতীয়ত ফুললি ফান্ডিং এ পড়ার যদি কোনো অপরচুনিটি থাকে, জি, সেটা ওই দেশে ভালো পাওয়া যায়। এরকম টপ ৩ টা দেশ যদি আপনি বলেন জি, আপনার নজরে, সেগুলো কি জি হবে? ভাই। পার্সিয়াল স্কলারশিপ তো ভাই আমরা ইউকে তে দেখেছি। হুম, দেন দেখেছি হচ্ছে অস্ট্রেলিয়াতে। হুম, এর বাইরে যেগুলো আছে সেগুলোতে ওই আর্লি বার্ড টা পাবেন আপনি। ইউরোপের ফিনল্যান্ড বলেন আরো কয়েকটা দেশে আছে এটা আর্লি বার্ড টা দেয় আরকি। এটা হতে পারে €1000 to £3000 বা ইউরো এরকম একটা অ্যামাউন্ট হুম, হতে পারে, হ্যাঁ? আর এমনিতেই প্রায় সময় দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এখন যেটা আমাদের আপডেটে আসছে ডেটাবেসে এটা হচ্ছে 25 থেকে 50% পর্যন্ত স্কলারশিপ কয়েকটা ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে দিচ্ছে। রিজিওনাল ইউনিভার্সিটি বলেন, একটু মোটামুটি একটু মানে সিটির বাইরে ইউনিভার্সিটি গুলা দিচ্ছে। তার ২ টা লাভ হচ্ছে। একটা হচ্ছে সে টিউশন ফি আ অনেকটা সেভ করে ফেলতে পারতেছে। বাকিটা সে পুরোপুরি না পারলেও কিছুটা কাজ করে ফুল টাইম করে বা যখন মানে ক্লাস থাকবে না তখন করতে পারতেছে। আর বাকি যে বিষয়টা ওটা সে ম্যানেজ করতে পারতেছে আরকি। আরেকটা হচ্ছে আপনার এই কিছু কোম্পানি আছে আ লাইক এমপাওয়ার, প্রডিজি এরকম কিছু কোম্পানি আছে। আরো কয়েকটা আসতেছে আপকামিং। তারা বাংলাদেশে খুব ভালোই অবস্থায় আছে। তাদের থ্রুতে মানে ইভেন আমাদের সাথেও তাদের কথাবার্তা হয় এবং তারা নিজেরাও আবার এগুলো করে। সো তারা হচ্ছে লোন দেয় আরকি। বেসিক্যালি আচ্ছা, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা এই ৩ টার জন্য আপাতত লোন দেয়। তো তারা বেসিক্যালি প্রোফাইল ভালোমতো আগে দেখে এটাকে তারা অ্যাকচুয়ালি যাবে কিনা। সব মানে আমরা যা করি অফার পাওয়ার জন্য সব তাদেরকে দিতে হয় আরকি। দেন তারা আপনাকে অফারের আসার পরে ওই ইউনিভার্সিটির অ্যাকাউন্টেই টিউশন ফি টা পে করবে। আপনার থ্রুতে যাবে না আরকি, হ্যাঁ? আপনার আইডি দিয়ে হোক যেভাবে হোক ওটা যাবে। এরপরে আপনার তখন শুধু হয়ে যাচ্ছে কি আপনার চাপটা থাকতেছে শুধু নিজের লিভিং কস্ট টা উঠানো। তো আপ টু 10 ইয়ার্স পর্যন্ত লোন থাকে। সুবিধা আরকি। হুম, 50% লোন নেওয়া যায়। মিনিমাম অনেকে 50% নেয়। কারণ শুধু এত টাকা আমি লোন নিয়ে ইন্টারেস্টও তো অনেক টাকা চলে যাবে। হুম, তো এটা অনেকের জন্য ইনিশিয়াল ধাক্কাটা সেভ করে। একটা জায়গায় যাবো আমি, হুম, টাকা কামাবো, না গুছাবো নাকি কি করব সব মিলে একটা ইনিশিয়াল ধাক্কাটা কমে। সো অনেকে যদি মনে করে যে না আমি অল্প কিছু লোন এর করে নিতে চাই। সো এই ফাইন্যান্স কোম্পানি ইভেন আমাদের থ্রুতে আসলেও আমরা ওইটা তাদেরকে হেল্প করতে পারি। বাট এটার অ্যাকসেপ্টেন্স টা আগে দেখতে হবে। তাদের ওই প্রি অ্যাসেসমেন্ট অ্যাকসেপ্টেন্স হলে দেন হচ্ছে তাদের এই জিনিসটা হয় আরকি। সো অস্ট্রেলিয়া আমরা ধরে নিই 20 থেকে 25 থেকে 30% ইউকে তে £1000 থেকে £3000 সামটাইমস কিছু ইউনিভার্সিটি প্রমোশনালি £8000 পর্যন্ত দেয়। যেমন লাস্টে আমাদের কিছু রাসেল গ্রুপ ইউনিভার্সিটি ২ টা ইউনিভার্সিটি এবং আরো একটা ইউনিভার্সিটি প্রায় £8000 পর্যন্ত স্কলারশিপ দিছিল। সো ওইটার অপরচুনিটিটা অনেকে নিতে পারে। সো ওটা ইনিশিয়াল একটা টিউশন ফিস এর অংশ। লেটস সে 20,000 থেকে 8,000 কমে গেলে তো আমার 12,000 হয়ে যাচ্ছে টিউশন ফি। হুম, সো এটা অনেক বড় একটা সেভিং মনে করি আরকি। হুম। আচ্ছা, এটা তাহলে আমরা বুঝলাম যে কেউ যদি স্কলারশিপ জিনিসটাকে ম্যানেজ করতে নাও পারে, জি, 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 পার্সিয়াল কিছু আসলো, জি, ফুললি ফান্ড সে পেল না। কারণ জি। ওইগুলোর তো রাস্তাই ডিফারেন্ট থাকে, রাইট, প্রসেসই ডিফারেন্ট থাকে। দেন সেই ক্ষেত্রে কিছু ফাইন্যান্স কোম্পানি আছে জি। যারা মাঝখানে আসে। শুধুমাত্র স্টুডেন্টদেরকেই তারা ফাইন্যান্স করে এবং স্টুডেন্ট ফাইন্যান্সিং কোম্পানি হিসেবেই তারা হুম, অপারেট হুম। করছে। রাইট। আপনাদের থ্রুতে তো তারা কানেক্টেড হতে আছে পারে। আমাদের থ্রুতেও আছে ইভেন তারা আচ্ছা, নিজেরাও করে। এটা আরকি। আচ্ছা, আচ্ছা, হুম। আচ্ছা। ইউএসএ, ইউকে, USA, UK, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৪ জি। টা। তার মানে সব ইংলিশ স্পিকিং কান্ট্রি। এগুলা ইউরোপে এরা ফাইন্যান্স করে না। ইউরোপে আপাতত আমার কাছে নলেজে নাই আরকি। আচ্ছা, জি, আচ্ছা জি। বুঝছি। ঠিক আছে, ধরেন তাহলে একজন
লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, ছেলে হুম, হোক মেয়ে হোক, তার সেভিংসে 5 লাখ টাকা আছে। হুম, হুম, ইউ ডোন্ট হ্যাভ টু টেল দ্য প্রসিজার যে কিভাবে কি করতে পারে না পারে। ঠিক, ঠিক, উইল কিপ ইট ভেরি শর্ট যে 5 লাখ টাকা তার আছে, সে বিদেশে যে মাস্টার্স করতে চায় এবং সেইটা যদি তাকে পরবর্তীতে কোনোভাবে সেটেলমেন্ট বা ন্যাচারালাইজেশনে হেল্প করতে পারে, দ্যাট হুম, উইল ডু অ্যাজ ওয়েল। এই হুম, জিনিসটা কি পসিবল 5 লাখ টাকায় একটা হুম। স্টুডেন্টের জন্য? পসিবল পৃথিবীতে যে কোনো কোনো একটা দেশে? 5 লাখ টাকার জন্য হচ্ছে আপনার কিছু জায়গায় তবে অ্যাপ্লিকেশন ফিতেও তার থেকে বেশি মানে লাখখানেক চলে যাবে, এই জিনিসটা আছে। সো যদি এটাকে আমরা লেটস সে 7 টু 10 এর মধ্যে রাখতে পারি আপনার অ্যামাউন্টটাকে নিয়ে 7 টু 10, হ্যাঁ? হুম, তাহলে ফিজিবল আমার মতে আরকি। কারণ ৫ লাখ টাকা হলে সে একদম বেয়ার মিনিমাম এ চলে যাচ্ছে। বুঝছেন? সো কেন বলতেছি? কারণ তাকে যে লোনটা দিবে, সে সেখানে যাওয়ার পরে ওয়ান্স হি ইস এনরোলড, এটা একটা বিষয় আছে কিন্তু, হ্যাঁ? না, মানে আমরা লোনের হিসাবটাকে বাদ দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এমনি, আছে না, এমনি। আছে না আপনার এই যে ইউরোপের আমরা দেখতাম কিছু দেশের গভর্নমেন্ট ইউনিভার্সিটি টিউশন ফি একদম হ্যাঁ, হ্যাঁ। নামমাত্র লো। হ্যাঁ? সো রাইট, রাইট, এইখানে রাইট। এরকম করা যেতে পারে, ওরকম করা যেতে পারে। সো হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গা থেকে জিজ্ঞেস করছে, somebody has 500,000 বাংলাদেশী টাকা, জি, wants to go abroad on a master's program হুম, which might lead that person to settlement or something. জি। বাংলাদেশ থেকে কি এই মুহূর্তে পসিবল কোনো না কোনো একটা দেশে? পসিবল বলতে হাঙ্গেরিতে তাও একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি আছে। ওইটাতেই এই অফারটা ছিল। এটা কতদিন থাকে জানি না। আর টিউশন ফিজি ছিল হচ্ছে ২,৫০০ ইউরোর মতো আরকি। সো ওইখানের মধ্যেই আপনার ধরেন ওটা তো শুধু টিউশন ফি গেল। আরো তো কিছু প্রাসঙ্গিক খরচ আছে। এখন আমি যদি ইউরো ধরি, ইউরোর আজকে রেট কত? আমি আজকের রেটটা ঠিক জানি না। বাট 125 এর কম তো হবে না হুম, ইউরো। তো এমনও যদি হয় রাউন্ড অ্যাবাউট তো একটা গুড অ্যামাউন্ট টাকা চলে যাবে। সো হুম, ইম্পসিবল বলব না, বাট তাকে তাকে মিনিমাম এয়ার ফেয়ার সহ যদি সবকিছু মিলে হিসাব করি, এটা একটু বাড়াতে হবে। মিনিমাম 7 লাখস ধরেন, এরকম একটা অ্যামাউন্ট রাখতে হবে। তো সে ধরেন ওইরকম যদি, আর এগুলোর অ্যাপ্লিকেশন টাইম কিন্তু অনেক আগে শেষ হয়ে যায়। কারণ সবাই এপ্লাই করে তো হুম, মিনিমাম হুম, হুম। 6 মান্থ আগে বা 8 মান্থস আগে শেষ হয়ে যায় অ্যাপ্লিকেশন টাইম এগুলোর। এটা আরকি। তাহলে এই যে অনেকে বলে যে ফ্রান্সে পড়তে টাকাই লাগে না, ইটালিতে পড়তে টাকাই লাগে না। জি, ইটালি জি। এখন এত সস্তা, ভিসা এত হুম। ইজি। এই জিনিসগুলা তাহলে কেমন কি? এগুলা জি, কি তাহলে জাস্ট তাদের মার্কেটিং ওয়ার্ডস নাকি জি। ডিফারেন্ট কোন একটা মেকানিজম জি, অর হাউ দ্যাট ইতালির কথা ওয়ার্কস? বলছেন আর ফ্রান্সের কথা বলছেন, রাইট। ফ্রান্স বাংলাদেশকে নিয়ে নতুনভাবে চিন্তা করতেছে। তাদের আলিয়াস প্রসেস থেকে শুরু করে অন্যান্য কয়েকজনের সাথে আমার LinkedIn এ এড আছে। আমি তাদের অ্যাক্টিভিটিও দেখেছি। কয়েকজনের সাথে আ ইনিশিয়াল স্টেজেও কথা হইছে। তারা ওই ক্যাম্পাস ফ্রান্স যেটা বাংলাদেশে হুম, ওগুলোর থ্রুতেই মোটামুটি করে এবং তারা বেসিক্যালি কিন্তু এজেন্ট বা আদার মিডিয়া দিয়ে কাজ করে না। হ্যাঁ? হুম, বাট তারা বাংলাদেশি স্টুডেন্টদের উপর একটা নতুনভাবে মানে অনেক বেশি ইন্টারেস্টেড দেখলাম। ইংলিশ হুম, প্রোগ্রাম গুলোকে তারা ফোকাস করতেছে। সো হুম, এই জিনিসটা আমি মনে করি একটা সময়ে এসে মানে ফ্রান্সও আমাদের এখানে ওই টপ 4-5 কান্ট্রিজ এর মধ্যে চলে আসবে। টিউশন ফিজ এর আচ্ছা। যে কথাটা বলতেছেন, ওই যে বললাম ২-৩,০০০ ইউরো বা ১-২,০০০ ইউরো এর মধ্যে তাদের ইউনিভার্সিটি কিছু আছে। ইটালিতেও আছে, বাট ইটালির ওয়েটিং টাইমটা একটু বেশি ব্যয়। ইটালির ওয়েটিং টাইমটা যদি আমরা কমাতে পারি, ইটালি ইস এ গুড অপশন আরকি। আর ল্যাঙ্গুয়েজটা কিছুটা জানতে হবে ইটালির জন্য, ইংলিশের পাশাপাশি। এটা তো আই বিলিভ আপনার ইউরোপের কথা চিন্তা করলে এটা অ্যাকসেপ্ট রাইট। করেই নিতে হবে যে আয়ারল্যান্ড ব্যতীত জি, ইউরোপের যেকোনো একটা দেশ হলে আমাকে জি। একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। শিখে যেতে হবে, রাইট, আদারওয়াইজ আমি ওইখানকার ন্যাচারালাইজেশন দিয়ে পাস থ্রু করতে পারবো না। রাইট। জি, ফিনল্যান্ডের এখন কি অবস্থা? বিকজ আমি যখন একলারাতে ঢুকি, জি। ওই সময় ফিনল্যান্ডও ওয়াজ অল টাইম হাই। পয়সা লাগছিল কম, স্পাউস নিয়ে যাওয়া জি, যাচ্ছিল। ওইখানে বিভিন্ন বেনিফিট ভাতা দিত। তুমি জব পাইলা না, ঠিক আছে তোমার এই ভাতা। হুম, অ্যান্ড
জবও মানুষ বলতো যে পাওয়া অনেক ইজি, গেলেই দিয়ে দেয়, ভাষাটা খালি একটা চ্যালেঞ্জ ছিল। বাট ফিনল্যান্ডের এখন কি অবস্থা? ভাইয়া কি 22-23 সালের কথা বলতেছেন মোস্ট প্রবাবলি? হ্যাঁ, রাইট। ওটা একটা ভালো সময় ছিল ফিনল্যান্ডের জন্য। আমার কাছে অনেক কোয়েরি ছিল অ্যান্ড উই হ্যাড আ সাবমিটেড আ ফিউ অ্যাপ্লিকেশনস। তার মধ্যে একজনেরটা হইছিল। আর ২ জন মিডওয়ে তে অন্য দেশে চলে গেছে। তারা মানে ওইদিকে ওয়েটিং টাইম এর কারণে ওইদিকে হয় নাই। অ্যান্ড দেন দেখা গেল কি আ এই যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ডিপ্লোম্যাটিক সমস্যা হইছে লাস্ট ফেজ এর পরে ২৪ এর পরে। হুম, তো যার ফলে এই যে যারা ইন্ডিয়ান এমবাসিতে যাবে, ইন্ডিয়াতে যে দিল্লিতে যে ফিনল্যান্ড এমবাসিতে যাবে, সো ওই ভিসাটাও তারা পাচ্ছিল না। সো ওই জিনিসটা নরমাল না হওয়া পর্যন্ত বা যাদেরই এমবাসি ইন্ডিয়াতে আছে, মানে রিজিওনাল এমবাসি গুলো বাংলাদেশ সহ অন্যান্য দেশের, আমি তাদেরকে বলব আপাতত একটু আপনার ওয়েট করতে হবে আরকি। বিকজ ওখানে যদি আপনি কোন কারণে ঝামেলায় পড়েন, তখন তো আবার আপনার এটা একটা লাইফের ইম্পোর্টেন্ট ডিসিশন। অনেকে এই ঝামেলা নিতেও চায় না যে ইন্ডিয়া যায়, ওয়েট করো, একবার যাও, ডাবল এন্ট্রি করতে হয় তাদের, আবার ২ বার যেতে হয় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। অনেক রকম বিষয় থাকে। আদার দ্যান দ্যাট এস আ কান্ট্রি কিন্তু খারাপ না। সবকিছু ঠিকই ছিল। বাট এই যে লাস্টের দিকে আমরা যেটা দেখলাম ওয়ার্লড এ একটা বলল সব দেশে কম বেশি জব ক্রাইসিস অ্যান্ড এভরিথিং, এটা ফিনল্যান্ডেও হইছে। যারা যায় তারা দেখি যে আরেক গ্রুপকে আসতে বলে, মানা করে হেন-তেন। আবার এখান থেকে আসে তারা বলে যে ভাই তারা তো চলে আসে না, তারা তো থেকে গেছে। এটা হচ্ছে মানে প্রুভ এর একটা ফাইট আরকি। এ হলো বিষয় আরকি ভাই। এটা আই থিংক ইজ আ ভেরি কমন ফেনোমেনা। জি, বাঙালি যেইখানে যেই দেশেই যাক না কেন, they জি। will do the same. এখন এই যে অস্ট্রেলিয়ান, আজকে আপনার সাথে এইটার ভিডিওতে বসার আগে আমি একটু খাচ্ছিলাম এবং ভিডিও দেখছিলাম। তো তখনই দেখি যে একটা এরকম কনটেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছে যে বাংলাদেশীদের জন্য যদি আসলে লেভেল 1 এ না করে 3, 4, 5 বা লেভেলের বাইরেই বের করে দিত, তাহলে হয়তো অস্ট্রেলিয়ার এখানকার বাংলাদেশীরা খুব খুশি হতো। আচ্ছা, আচ্ছা। তারা চায় যে তাদের গ্রামের মধ্যে থেকে সেই একমাত্র ব্যক্তি হোক যে অস্ট্রেলিয়াতে থাকে। হ্যাঁ, সে চায় না অন্য কেউ আর আসুক। কেন ভাই? রাইট, যারা আসতেছে তারা কি নদীতে ভেসে আসতেছে? ওরাও রাইট, তো তোমার মতো প্লেনের টিকিট কেটেই নিজের যোগ্যতা দেখায় আসতেছে। তো রাইট। তোমার জ্বলতেছে কেন? এটাই এবং এইটার প্রবলেমের কারণেই দেখেন যে ইন্ডিয়া কিন্তু তার ঠিক উল্টা কাজটা করে। উল্টা কিছু করে, রাইট। ও যেখানে যায় ও সবাইরে নিয়ে যায়। ও পুরা গ্রাম খালি করে ফেলবে। এক্সাক্টলি। আমরা ইউরোতে দেখছি এটা। রিগার্ডলেস দ্য ফ্যাক্ট যে এইটার থ্রুতে সে কোন পয়সা কামাচ্ছে না কামাচ্ছে না এটা তার কাম ব্যক্তিগত বিষয়। সো ট্রু। যেমন বেশ কয়েকজন মানুষের সাথে আমার কথা হয়েছে এবং ডিফারেন্ট পারপাস এ তাদের সাথে একটা কেস স্টাডি নিয়ে আমি ইন্টারভিউ করেছিলাম। তখন তাদের কথা ছিল কি যে ইউএই তে থাকে, তারা দুবাইতে। জি, ওইখানে ইন্ডিয়ান ডমিনেন্সটাই বেশি। ট্রু। জি। বাঙালিদেরকে তারা পারলে এমন একটা প্রেশারের মধ্যে ফেলবে যে বাঙালি এমনি চাকরি ছেড়ে চলে যাবে। হুম, হুম। ওর ওইখানে সে আবার আরেকটা ইন্ডিয়ানকে নিয়ে এসে ঢুকাবে। এইভাবে তাদের ওইখানে এমন একটা কমিউনিটি তৈরি হয়েছে, জি। যেটা এই যে নাবিল ভাইয়ের কাছেও শুনতাম যে, "আফ্রিদি, এই টরন্টোর রাস্তায় মনে হয় যে এখানে সাদা কম ইন্ডিয়ান বেশি। দেখলে মনে হবে তুমি কি ইন্ডিয়াতে চলে আসছো।" তো আমরা বাঙালি হিসেবে কিন্তু আমরা কখনো সেটা করতে পারি নাই। না, যার কারণে আমাদের ওই কমিউনিটি কখনো বিল্ড হয় না। যা রাইট। হয় ছোট হয় এবং এই কমিউনিটি গুলা হয় সব টক্সিক জিনিসপাতির মানুষজন টক্সিক দিয়ে। আর হচ্ছে আমি ইউকের কথাই বলি। আমরা যেটা দেখতাম আরকি যে দাওয়াত খাচ্ছে সবাই সবার বাসায়। এ হুম, একে নিয়ে কথা বলতেছে, ও ওকে নিয়ে কথা বলতেছে। হুম, ফ্রুটফুল কিছুই আসতেছে না এর মধ্য থেকে। হুম। এগুলাই হই এ হলো এইটা এই যে এই দাওয়াতের এই সিনারিওর এই জিনিসটা আই গেস ওই যে যেই দেশগুলোর যেই সিটি গুলাতে পাড়া কেন্দ্রিক হয় না? হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। বাংলা পাড়া, যেমন ইউকের এরকম আছে, কানাডার এরকম আছে, ইউএস এর এরকম আছে। এই জায়গাতে ধরেন একটা ফ্যামিলির অনেকজন যায়, হুম। বাস এরাই এগুলার উস্তাদ। সব করে বেড়াবে। যাই হোক, ট্রু। জি ভাই। এখন আমরা ভাইয়া একটা সেগমেন্টে আসি যে যেখানে কিছু র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেন করব। জি, জি, জাস্ট আউট অফ ইন্টারেস্ট। জি। খুব শর্ট এ আমরা অ্যান্সার দিব এবং সেটার যদি কোনো ডিটেইলড এক্সপ্লেনেশন লাগে তাহলে সেটা আমরা পরে।
আপনার নজরে ইমিগ্রেশনের বিগেস্ট মিথ আপনি কোনটা বলবেন, অর স্টাডি পারমিটের বিগেস্ট মিথ কি? যে আমার টাকা থাকলে আমি স্টাডি পারমিট পেয়ে যাবো। আচ্ছা, গুড ওয়ান। আচ্ছা, একটা দেশ যেটা আপনি বলবেন যে এই মুহূর্তে এই দেশটা অনেক ভালো থাকলেও এই দেশে অ্যাপ্লাই করো না। আমি এই ক্ষেত্রে মনে করি ফিনল্যান্ডকে। রিজন যদি বলেন, ওই যে ওই ইন্ডিয়া বেসড যে কান্ট্রি গুলো তার মধ্যে আছে। তাদের অবস্থা ভালো ছিল না বলব না। আমি ইন জেনারেল কাউকে ছোট করছি না। বাট বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে ফিনল্যান্ড এই মুহূর্তে এপ্লাই করলে। দেন সবচেয়ে আন্ডাররেটেড স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন? আমার কাছে আন্ডাররেটেড এর জন্য ভাইয়া নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ডকে আপনি দেখবেন এটাকে অন্য দেশের ওই বিগ 5 এর মধ্যে চলে আসবে খুব শীঘ্রই। এটা আমি এক্সপ্লেনেশন চাইলে আমি পরে আপনাকে এক্সপ্লেইন সেকশনে নিয়ে যাবো বলবো আরকি। আচ্ছা, সেটার জন্য লাগলে আমরা আবার আরেকটা ডিফারেন্ট কোনো এপিসোড করতে পারি। জি। What is that one thing that students tend to forget at the time of their application? এটা তারা মাথায় রাখে নাই, আচ্ছা, আচ্ছা। কিন্তু একটা স্টেজে এসে আটকে গেছে, এরকম হয়। আচ্ছা, শুধু অ্যাপ্লিকেশন স্টেজেই বলতেছেন? হুম। অ্যাপ্লিকেশন স্টেজে হচ্ছে আমার ফ্রেন্ড যাইতেছে বা আমি ওখানে এপ্লাই করে দিতেছি। বাট ওখানে মানে অ্যাপ্লিকেশন ফিজ আছে। ওইটা দেখে আমি এপ্লাই করলাম না। বাট এটা কিন্তু ঠিক না। যখন একটা দেশে এপ্লাই করবেন সেখানে আমার মনে হয় এই পেইড যেগুলো আছে সেগুলো সাথে আনপেইড মিক্স করে করা উচিত। এটা আমি মনে করি। আর বাজেটিং এর একটা বিষয় আছে। এটা অনেকে মানে ইয়াং এজে গেলে বাজেটের জিনিসটা ভুলে যায় আরকি। তখন যে যার মতো খরচ করতে থাকে। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে এটার ২ টা জিনিস বলবো। জি। যে নাম্বার 1, তারা যেই জিনিসটা মাথায় রাখে না এবং ভুলে যায় সেটা হচ্ছে তাদের গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টস যেগুলো আছে, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বা এনআইডি, এগুলোর ভিতরে যদি কোনো কারেকশন থাকে সেটা তারা করে না। ভেরি ইম্পর্টেন্ট। না করার দরুন আমি যেহেতু নিজে আমার এগুলা নিয়ে আমার অনেক দৌড়ানো লাগছে। আমার নিজেরা এগুলো ঠিক করতে যেয়ে। সো আমি এরকম অ্যাপ্লিকেন্টদের কাগজপাতির আগে ১ম এই জিনিসটা দেখতাম। এবং এইটাতেই আমার মনে হয় যে অনেক মানুষ না বুঝে এপ্লাই করে, মানে তারা এটাকে জাস্ট মিস আউট করে। যে আমার যে নামের আমার ডকুমেন্টস এর আমার নামের সামনে আমার ফাদারের নামের সামনে এমডি দেওয়া নাই। বাট তার ডকুমেন্টসেই আছে। আচ্ছা, আমার তো মিলল না। না। সে তার জায়গাতে দেখতেছে যে আমার সবকটা ডকুমেন্টস এ ঠিক আছে। বাপের ডকুমেন্টে যে একটা ভুল আছে দেখলো না। আল্টিমেটলি এইটা যে ওই রিফিউজাল লেটারে মেনশন আসে যে ইউ আর নট কনভিন্সড যে এই স্পন্সর আসলেই এর বাপ। ঠিক আছে স্যার, এরকম গভর্নমেন্ট ডকুমেন্টে এই জিনিসটা নাই। এইটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আমার মনে হয় মানুষজন যেটা করে তারা অ্যাপ্লাই এর ক্ষেত্রে শুরুতে খালি এটা মাথায় রাখে, ভাই কত টাকা মিনিমাম হইলে আমি এখানে যেতে পারবো? এক্সাক্টলি। 2 লাখ টাকা, 3 লাখ টাকা, বাকিটা ম্যানেজ হয়ে যাবে, বাকিটা ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হবে কেমনে? ওর মাথায় চিন্তা ও ওইখানে যেয়ে বইসা কাম কইরা তারপরে টাকা কামাবে। এখন এইখানে যে জিনিসটা মাথায় রাখে না যে তার যে ওইখানে যে কাজ পাইতেও সময় লাগতে পারে। তার ওয়ার্কিং আওয়ার ইজ লিমিটেড। 20 hours to 24 hours. And তার ইনকাম ইজ ক্লোজ টু দ্য মিনিমাম ওয়েজ। সে ১০০ পাউন্ড কামাইবে না ১ ঘন্টায়। সো এই যে একটা যে প্রেশার ক্রিয়েট করবে তার উপরে, জি, জি, পড়ালেখা চলে যাবে, তাল গাছে উঠবে। এই জিনিসটা প্ল্যান করে না। সো সেইখানে আমার মনে হয় যে মানুষের এট লিস্ট এতটুকু প্রিপারেশন বা কি বলে যে মাথায় রাখা উচিত, ইদার ফুল টিউশন ফিটা আমি পে করে তারপরে ওইখানে যাব শুরুর ২-৩ মাসের খরচ হাতে নিয়ে, অর আমি মানে এনি ওয়ান অফ দেম, যে হয় টিউশন ফি নাইলে কস্ট অফ লিভিং, এইটার আমার ব্যাকআপ নিয়ে যাইতেই হবে। আমি শুরুর একটা কয়েকটা সেমিস্টারের আমি টাকা দিলাম,
জি। সেটাতে আমার লোড কমলো। বাট আমি যদি কস্ট অফ লিভিং এর টাকা নিয়ে যেতে পারি, এবার আমি কামাই করে যে টাকাটা তুলবো, সেটা জি, দিয়ে আমার এইটা হয়ে যাবে। জি, দেন আমার বাকি যে অংশটুকু আছে সেটা লাগলে সেটাও আমি ফিক্স করে ফেলতে পারবো। রাইট। জি, তো এই আসলে আমাদের এই ইমিগ্রেশনের ডিসকাশন তো কখনোই জি। শেষ হবে না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার আমি আপনি বসলে। বাট জি ভাই। তারপরেও আই গেস আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম যেটা অনেক জি, ইনসাইটফুল ছিল। জি, উই বিলিভ যে মানুষের জীবনে এই জিনিসটা কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করুক। আপনার ইনশাআল্লাহ। যদি ভাইয়া শেষ করার আগে জি, আমাদের ভিউয়ার্স এর প্রতি কোনো হুম, কিছু বলার থাকে বা এই যে জি, যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস এখন তারা ডিপ্রেশনে আছে যে যেতে পারতেছে না বা যাবে, তাদের উদ্দেশ্যে যদি বলার কিছু থাকে, জি। যদি প্লিজ বলতেন। থ্যাংক ইউ ভাই। সো এখন যেহেতু এইচএসসির একটা আছে, ওদের উদ্দেশ্যেও কিছু বলবো। আর যারা এটা হচ্ছে এখন তো অনেকে বাংলাদেশে পরীক্ষা দিবে। সো চাপ ওইদিকে একটা থাকবে। আমি এখনই বলব না যে IELTS করো বা হোয়াটএভার এরকম কিছু আমি বলব না। বাট যদি প্ল্যান থাকে যে না আমি বাইরেই চলে যাব, তো তখন তোমার ওই যে ওই জিনিসটা হচ্ছে IELTS এর বই-টই, পিটি এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি এখন থেকে করতে হবে। এক্সাম হয় ডিসেম্বর, জানুয়ারি এরকম তো। বা তখন আমাদের কিন্তু সেশন গুলো মিলে না ইয়াদের সাথে। বাইরের যে ধরেন নেক্সট অ্যাপ্লিকেশন মে তে, কিছু আছে ফেব্রুয়ারি, মার্চে, কিছু আছে সেপ্টেম্বর, নভেম্বরে। সো এই জিনিসটা আমাদের ৪-৫ মাস হাতে রাখতে হবে। মাথা ঠান্ডা করে বাজেটিং, ফ্যামিলির সাথে কথা বলতে হবে। শুধু ও নিজে চাইলে হবে না। তার ফ্যামিলি চাইতে হবে। কারণ এখানে বিগ ফ্যাক্টর আছে। টিউশন ফি দেওয়ার, তাকে টাকা-পয়সা দেওয়ার। সো এই জিনিসগুলো আছে। আর যারা মাস্টার্স ক্যান্ডিডেট আছে, দে আর মোর ম্যাচিউরড। দে নো হোয়াট দে আর ডুইং অনেকটা। সো তাদের ক্ষেত্রে আমি মনে করি আ এ বাজেটিং করেন, কান্ট্রি চুজ করেন। বিয়ে-শাদী করে থাকলে সেভাবে স্পাউস এর সাথে অ্যালাইন করে দেখেন যে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবেন কিনা। তারপর একটা ডিসিশনে আসতে পারেন। আর কনসালটেন্ট বাংলাদেশে অনেক আছে। লাইক আমার জানা মতে 300 প্লাস আছে। মানে যারা সলিড ভাবে কাজ করে আরকি। তার মধ্যে প্লাস মাইনাস হতে পারে। বাট দেখার সময় অলওয়েজ দেখবেন কনসালটেন্ট আপনার সাথে ঠিকমতো ট্রান্সপারেন্ট কিনা টাকা-পয়সা সব বিষয়ে, রিটেইনার মেইনটেইন করছে কিনা, রিটেন সবকিছু যা হবে সব চোখের সামনে হবে। আর মানে এখানে হিডেন কোন কিছু থাকবে না। আ বিফোর কস্ট, আফটার কস্ট এভরিথিং আরকি। আর সবকিছু হওয়ার পরে, সব টাকা পরে এই জিনিসগুলো এগুলোতে আরো ক্লিয়ার ভাবে কোয়েশ্চেন করতে হবে। কারণ এরকম জিনিসে দেখা যায় কি সমস্যা বাড়ে আরকি। তো মানে বললাম যে আমি আসলাম জাস্ট এপ্লাই করে দিলাম। এখন কিছু না ভিসা হলে টাকা। এক্ষেত্রে আমরা এরকমও দেখেছি পাসপোর্ট আটকে রেখেছে, সার্টিফিকেট আটকে রেখেছে কনসালটেন্টরা। মানে এজেন্সি বা এরকম। সো এটা আনএথিক্যাল একটা প্র্যাকটিস ২ দিকেরই। কারণ আবার এরা বলবে যে না আমাদের সেফগার্ড এর জন্য আমাদের করতে হচ্ছে। সো এটার মিডল এ একটা কিছুতে আসতে হবে। ট্রাস্ট এর জায়গাটা ২ পক্ষেরই। তো এইটাই আমি মনে করি আরকি ভাই। জি ভাই। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ I আপনাকেও hope ভাই। আমরা আবার এরকম আরেকদিন বসবো। ইনশাআল্লাহ ভাই। সেদিনকে অবশ্যই আমরা নিউজিল্যান্ড নিয়ে কথা বলবো বিকজ জি, পার্সোনালি আমি নিজেও আপনার কাছে যতটুকু শুনলাম জি। নিউজিল্যান্ড নিয়ে আমার একটা কিউরিওসিটি গ্রো করলো। সো রাইট, রাইট। দেখি আরেকদিন আমরা এরকম সময় সুযোগ বের করে বসতে জি, পারি নাকি। টিল দেন ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ সো জি, মাচ ভাইয়া ফর ইউর ওকে, টাইম। কথা বলে ওকে। খুবই ভালো লাগলো। জি, ভালো থাকবেন। অ্যান্ড জি। আসসালামু ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আলাইকুম।